আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, 27 জন চলে আসছে। আহ মাঝখানে আবার মাগরিবের নামাজ আছে। আচ্ছা, গত ক্লাসে আমার কাছে একজন প্রশ্ন করেছিল, হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট 1993। এটা তো আহ এইটা ম্যানুয়ালে না, এটা কোথা থেকে পড়বো, তাই তো? আছেন সে? উনি কি ক্লাসে আছেন আপনি? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি তো। আচ্ছা, তাহলে আমি ওই আলোচনাটা পরে যাই। আমি আজকে যে ক্লাসে ডিসকাশনটা, সেই ডিসকাশন শুরু করি। হ্যাঁ। তো আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে মনে হয়। জি স্যার। দেখতে পাচ্ছি স্যার। তো আজকে আমরা চতুর্থ ক্লাসে আসছি। তিনটে ক্লাসে আমরা কন্ট্রাক্ট অ্যাক্ট নিয়ে কথা বলেছি। আজকে আমরা আলোচনা করব নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, যেটা 1881 সালের একটা অ্যাক্ট আছে। এই অ্যাক্টটা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে। সো আমি চেষ্টা করব, এটিও যদিও 25% আপনাদের ওয়েট দেওয়া আছে, একটা অত এলাবোরেট না। আমি খুবই চেষ্টা করবো যে এটা দুইটা ক্লাসের মধ্যে শেষ করা যায় কিনা, বা দুইটা বা 2.5 ক্লাসের মধ্যে শেষ করবো আর কি। এরপরে আমি চলে যাব হচ্ছে আপনার লেবার অ্যাক্টের, যেহেতু লেবার অ্যাক্টটা অনেক বড়। আহ, এবং এটা আপনাদের প্র্যাকটিক্যালে অনেক বেশি কাজে লাগবে যদি আপনার কর্পোরেট ফিল্ডে কাজ করেন। সো ওটা থেকে আমি একটু বেশি ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করবো, একটু বেশি টাইম স্পেন্ড করব। সো শুরুতেই হচ্ছে, যেহেতু আমাদের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বলতেছি, তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে আর 1881 সালে যে আইনটা আছে, সেটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে কি বোঝানো হয়েছে সেটা একটু আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, এখানে লেখা আছে, এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মিনস এ প্রমিসরি নোট, বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড চেক পেয়েবল আইদার টু অর্ডার অর টু বিয়ারার। এখানে একদম স্পষ্ট করে বলে দিয়েছে হচ্ছে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে তিনটা জিনিসের কথা বলছে। আমরা প্রমিজরি নোট বলি, বিল অফ এক্সচেঞ্জ আর চেক। চেকের ব্যাপারে তো আপনারা সবাই আহ কম বেশি জানেন, কারণ আমাদের ব্যাংকে যখন কোনো অ্যাকাউন্ট করি, তখন তারা আমাদেরকে একটা চেক বই দেয়। চেক বই দিয়ে কি করতে পারি, আমরা টাকা উইথড্র করতে পারি, অথবা কারোর নামে আমি চেক লিখে তাকে বলতে পারি যে আপনি ব্যাংকের থেকে টাকা উঠাই নেন। তাই না? সো টাকা তোলার জন্য নিজেও উঠাতে পারি, অথবা কাউকে কারোর নামে দিয়ে, আমরা কি বেয়ারা চেক দিয়েও কিন্তু আমরা তাকে বলতে আপনি ব্যাংকে যে টাকা উইথড্র করে নেন। অথবা ক্রস চেক দিয়েও আমরা কি করতে পারি, তার অ্যাকাউন্ট পে চেক বা ক্রস চেক দিয়েও কিন্তু তাকে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করতে পারি, মানে ব্যাংক টু ব্যাংক। তো চেক সম্পর্কে মোটামুটি আপনারা জানেন। তো এখানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টে 1881 সালে তিনটা বলছে কারণ আপনি যখন কোনো কিছু নেগোসিয়েশন করতে যাবেন, আপনার অনেক কিছু দিয়ে আপনি নেগোসিয়েশন করতে পারবেন। বাট অ্যাক্টের মধ্যে একদম স্পেসিফিক বলে দিয়েছে, শুধু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে শুধু তিনটা ইনস্ট্রুমেন্টের কথাই বলা হয়েছে। একটা হচ্ছে প্রমিজরি নোট, বিল অফ এক্সচেঞ্জ, আর চেক। চেকটা হচ্ছে আইদার টু অর্ডার অর টু বিয়ারার। অর্ডার বলতে, যে আমি ব্যাংকে সরাসরি যেয়ে আমি বললাম যে আপনি আমার টাকাটা পেমেন্ট করে দেন, তো ব্যাংক সে কি করলো, চেক নিয়ে গেলাম, তাহলে কি হলো, সে ব্যাংক কিন্তু আমার টাকাটা পরিশোধ করলো। অথবা বেয়ারার কি, আমি ধরুন একটা চেক, ক্যাশ চেক লিখে দিলাম বা বেয়ারার চেক লিখে দিলাম, আমার যাকে দিলাম সে যে ব্যাংকে প্লেস করলো। সো কি হলো, সে ব্যাংক কিন্তু ওই যে নিয়ে গেল চেকটা তাকেও পেমেন্ট করে দিল। সো এটা অর্ডারও হতে পারে, বিয়ারারও হতে পারে। সো দুইটা ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। So under this section, only three kinds of negotiable instrument, name, promissory note, bill of exchange, and check are included. But it would seem that it may include some other instrument, যদি other instrument হতে পারে, যেটা বললাম, কিন্তু আইনে এখানে স্পষ্ট করে তিনটা
ইনস্ট্রুমেন্টের কথা বলে দিয়েছে। তো যেহেতু আমরা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট বললাম, তিন নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টের কথা বললাম, মানে আমি বলে দিলাম যে তিনটা জিনিসই শুধুমাত্র নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টের অ্যাক্টের আন্ডারে পড়বে। তাহলে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট হইতে গেলে আমাদেরকে দুইটা কন্ডিশন মাস্ট বি স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, একটা কি বলতেছে, that it is a form which renders is capable of being sued by the holder in his own name। এখানে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টে বলতেছে যে ইনস্ট্রুমেন্ট হতে বললে আমার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যাকে আমি দিব সে যদি তাকে মানে কেস করা সু করার হচ্ছে পাওয়ার দেওয়া থাকবে। যেমন ধরেন আমি চেকের কথাটা একটু বেশি বলবো, কারণ কি চেকটা যেহেতু আপনারা পরিচিত, সো এক্সাম্পলের ক্ষেত্রে চেকটা নিয়ে আসলে আপনাদের কানেক্টিং করতে খুব ইজি হবে। তো ধরেন যে আপনার কাছ থেকে আমি কোনো প্রোডাক্ট কিনলাম, তার এগেনস্টে আমি একটা চেক দিলাম। তো চেকটা কি হলো, যে কোনো কারণে হোক আপনি আমার কাছে টাকা পান। তো চেকটা যদি আপনি ব্যাংকে যে কি করে প্লেস করে টাকাটা পেয়ে যাবেন ওর এগেনস্টে, ওই কমিটমেন্টের এগেনস্টে, বা ওই আপনি যার জন্য টাকাটা পান। এখন ওই টাকা দিয়ে দেখেন ব্যাংকের টাকা নাই, বা আপনার আপনার চেকটা ডিসঅনার হচ্ছে, বা সিগনেচার মেসেজ হোয়াট এভার ইট ইস, মানে আপনি টাকাটা পেলেন না। তখন তার কাছে কি করতে পারবেন, যদি সে দিয়ে দেয় যে কোনো একটা ভুলের কারণে সিগনেচার মিসম্যাচ হলে, তো সেটা তার সাথে কথা বলে সে দিয়ে, বাট তার কাছে ইনসাফিসিয়েন্ট ফান্ড বা সেই টাকাটা সে ডিসঅনার করতেছে, আপনার টাকাটা অনার করতেছে না। তাহলে কি হবে, আপনি অ্যাজ এ হোল্ডার অফ দ্য চেক, এই আইন আপনাকে পাওয়ার দিচ্ছে, আপনি সু করতে পারবেন তার এগেনস্টে। সো আমাদের যে চেক জালিয়াতির যে মামলাগুলো আমরা দেখি, আমরা শুনি, এটা কিন্তু এই নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টের অ্যাক্টের আন্ডারে কিন্তু তারা এই কেসগুলো করতেছে। সো প্রথম হচ্ছে যে এটা একটা পাওয়ার দেবে, হোল্ডারকে একটা পাওয়ার দিবে যে সে যেন এটা কেস করতে পারে। সেকেন্ড যে কন্ডিশন গুলো বলতেছে, দ্যাট ইট ইজ ট্রান্সফারেবল লাইক ক্যাশ বাই ডেলিভারি, মানে এটা খুবই ইজিলি ট্রান্সফারেবল হবে, মানে যে যার কাছে থাকবে সে এটার হোল্ডার হিসেবে মালিক হয়ে যাবে। যেমন বিআরআর চেকের ক্ষেত্রে কি হয়, আমি যদি ব্যাংকে যাই আমাকে টাকা দিবে, আমি যদি আপনাকে দিয়ে দিই আপনিও ব্যাংকে যেয়ে আপনি টাকা তুলে নিতে পারবেন। সো এটা ইট ক্লোজ টু ক্যাশ, ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্টের মতো কাজ করবে। সো আমরা দুইটা কন্ডিশন আমরা দেখলাম আর কি। সো এই দুইটা পয়েন্টে কি কারো কোনো কোয়ারি আছে? আচ্ছা। যদি না থাকে, সো সেকশন 13.1-এ বলছে যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টে একই কথায় বলছে যে তিনটা জিনিসের কথা বলা হয়েছে। এখন তিনটা জিনিসের এখানে এখানে এক্সপ্লানেটরি দিয়েছে আছে। এক্সপ্লেনেশন 1-এ বলছে প্রমিজরি নোট, বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড চেক ইজ পেয়েবল, check is payable to order which is expressed to be so payable, or which is expressed to be payable to a particular person, or does not contain words prohibiting transfer or indicated an intention that should not be transferable। সো এখানে বলে দিয়েছে যে এটা একটা পার্টিকুলার পার্সনের কথা দেওয়া হবে, এবং এই তার কাছ থেকে তাকে উপরে যখন আমি এটা চেকটা দিব বা প্রমিসরি নোট বা বিল অফ এক্সচেঞ্জ যেটাই দিক না কেন, এটা কখনোই তার আমি প্রভিট করতে পারবো না যে সে ট্রান্সফারেবল করতে পারবে না। সো এটাকে হ্যান্ড টু হ্যান্ডে যদি আমার নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টের আন্ডারে অ্যাক্টের আন্ডারে পড়ে, তাহলে কি হবে, সে ইজিলি যেন ট্রান্সফার করতে পারে, মানে আমি আপনাকে দিলে আপনার যেন রাইট থাকে যে আপনি আপনি চাইলে আরেকজনের কাছে এটা ট্রান্সফার করতে পারেন উইথ দ্য সেম পাওয়ার, এই কথা বলছে। সেকেন্ড কথা বলতেছে যে প্রমিজরি নোট অ্যান্ড বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড চেক ইজ পেবল টু বিয়ারার হুইচ ইজ এক্সপ্রেসড to be so payable, or on which the only or last endorsement is an endorsement in blank। So যখন আমি তাকে চেক বা প্রমিজরি নোট দিচ্ছি, যে এটা নিয়ে যাবে ইজ পেবল টু বিয়ারার, ঠিক আছে, এবং এটা আরেকটা বলছে সে অর দ্য লাস্ট এন্ডোর্সমেন্ট ইজ অ্যান এন্ডোর্সমেন্ট ইন ব্লাঙ্ক। এন্ডোর্সমেন্ট ইন ব্লাঙ্ক বলতে বোঝাচ্ছে যে আমি যদি মানে ওপেন ফর অল, ইজিলি ট্রান্সফারেবল, আমি যদি বলে দিচ্ছি না, ব্ল্যাঙ্ক মানে বলতেছে যে যার কাছে থাকবে সে এটার হোল্ডারই হয়ে যাবে, তার মালিকানা। ঠিক আছে, আমি যদি ব্ল্যাঙ্ক না করে যদি আমি একেবারে স্পেসিফিক করে দিই,
তাহলে সেটা কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট হবে না। যেমন আমরা কিন্তু চেকের ক্ষেত্রে কি করতে পারি, আমরা চেকের ক্ষেত্রে কিন্তু একদম স্পেসিফিকলি পেয়েবল অ্যাকাউন্ট পে চেক দিতে পারি, ক্রস চেক দিয়ে তার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে পারি। তার মানে ওই পার্সন ওই অ্যাকাউন্টে ওই ব্যাংকের এগেনস্টে ছাড়া সে কখনো ইনকাশ করতে পারবে না বা অন্য কোথাও নিতে পারবে না। তাহলে কিন্তু আপনার এটা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট হবে না, কারণ আপনি এটা ট্রান্সফারেবল হচ্ছে না। থার্ড যেটা বলতেছে, where a promissory note, bill of exchange or check either originally or by endorsement is expressed to be payable to the order of a specific person, not to him or his order. It is nevertheless payable to him or his order at his option. স্যার মানে এখানে বলছে যে যখন এই ইনস্ট্রুমেন্ট গুলো দেওয়া হবে, ঠিক আছে, সে যখন অর্ডার দিচ্ছে তাকে পেমেন্ট করা দেওয়ার জন্য। তার মানে পেমেন্ট যখন আমি বলে দিচ্ছি যে যাকে যাকে আমি চেকটা দিয়ে দিচ্ছি বা বিল অফ এক্সচেঞ্জ প্রমিসরি যার যাকে আমি ড্র করতেছি, সে যে এই টাকাটা উইথড্র করে নেবে, এটা এমন না যে দিবে সেই যে টাকাটা উইথড্র করে নিবে। সো আমি যাকে বেনিফিশিয়ারি করব, যার কাছে আমি লিখবো, সে যে টাকাটা তুলে নিবে বা সে টাকাটা পাবে, অথবা তার এন্ডোর্সমেন্ট যেহেতু ক্ষমতা থাকবে, সে যদি কাউকে দেয় তাহলে সেও টাকাটা উঠে নিতে পারবে। সো এখানে তিনটে এক্সপ্লেনেশনের এই ক্রাইটেরিয়া গুলো বলে দিয়েছে। আর 13.2-তে বলছে হচ্ছে যে এ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট মে বি মেড পেবল টু two or more pays jointly, or it may be made payable in an alternative to one of two or one or some of the several pays. তো আমরা আমরা জানি কি, আমরা যখন চেক লিখি যে আমরা জয়েন্টলি পেবল করতে পারি। হ্যাঁ, এর পেবল হতে পারে দুজন মিলে আমার কাছে টাকা পেতে পারে, অথবা আমাদের কি হয় যে অনেক সময় যখন কোনো ব্যাংকে আমি ওই যে যখন অ্যাকাউন্ট করে দেখবেন যে আপনার বোর্ড রেজলিউশনের মাধ্যমে কিন্তু অন বিহাফ অফ লেখা থাকে, হ্যাঁ, যে কে এই টাকাটা হ্যান্ডেল করবে। তো যদি এরকম কোনো পাওয়ার দেওয়া থাকে, তাহলে দেখা যাচ্ছে যে ওই তিনজনের মধ্যে থেকে যাকে সে পাওয়ার দিচ্ছে, পাওয়ার রেজুলেশনের মাধ্যমে, তাকে সে পেবল করতে পারবে। সো সে এই পেবলটা সে একাধিক লোকের জন্য হতে পারে, অথবা তাদের মধ্যে থেকে যদি যাকে সে নমিনেট করবে তাকে পেমেন্টটাও করা হতে পারে। এইটা হচ্ছে এখানে বলছে। সো নেগোসিয়েশনের এখন যেটা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য মিনিং অফ নেগোসিয়েশন। নেগোসিয়েশনের মিনিং বলতে এখানে কি বোঝানো হয়েছে। এখানে বলছে যে দ্য হোল্ডার অফ অ্যান ইনস্ট্রুমেন্ট ইজ ওয়ান হুজ এন্টাইটেল ইন হিজ ওন নেম to the instrument and to recover the amount thereon from the parties liable on it. সো আমাদের একটা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কি হয়, একজন হোল্ডার থাকে, একজন হচ্ছে কি, যেমন যে কোনো আমরা জানি যখন কোনো কন্ট্রাক্ট হয়, কন্ট্রাক্টে দুইটা পার্টি থাকে না, একটা হচ্ছে বেনিফিশিয়ারি থাকছে, আর একজন হচ্ছে গিভ অ্যান্ড টেকার। মানে আমরা যেমন ট্রানজেকশন যখন দেখি, ট্রানজেকশন হতে গেলে, লেনদেন হতে গেলে কি হয়, দুইটা পার্টি থাকবে, একজন সুবিধা নিবে একজন সুবিধা দেবে। সো যখন আমার নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট হচ্ছে, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট তো ওয়ান কাইন্ড অফ একটা কন্ট্রাক্ট হচ্ছে না। সো কন্ট্রাক্টে একজন বেনিফিট নেবে আর একজন হচ্ছে বেনিফিট দিবে, তার আন্ডারে কি হচ্ছে, একটা কন্ট্রাক্ট হচ্ছে। সো যখন কাউকে আমি একটা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট দিব, যে এটা পাবে তাকে আমরা বলতেছি যে ইনস্ট্রুমেন্ট হোল্ডার বলতেছি। এই ইনস্ট্রুমেন্ট নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট পেবল টু বেয়ারার ইজ নেগোশিয়েটেড বাই মেরি ডেলিভারি অফ দ্য ইনস্ট্রুমেন্ট। এটা কি হয়, আমরা ইজিলি ট্রান্সফার করতে পারি, বেয়ারার করতে পারি। বাট ইফ দ্য ইনস্ট্রুমেন্ট ইজ পেবল টু অর্ডার, ইট ক্যান অনলি বি নেগোশিয়েটেড বাই এন্ডোর্সমেন্ট ফলোড বাই ডেলিভারি। যদি আমাদের এটা ইনস্ট্রুমেন্টের অর্ডার হয়, তাহলে কি হবে, যদি আমি বলে দিচ্ছি যে সেই পাবে, তাহলে আমি ফার্দার যখন আমি ট্রান্সফার করতেছি, তখন এটা কিন্তু একটা এন্ডোর্সমেন্ট লাগবে। ঠিক আছে, এন্ডোর্সমেন্ট মিনস রাইটিং অন দ্য ব্যাক অফ দ্য ইনস্ট্রুমেন্ট ফলোড বাই দ্য মেকার সিগনেচার। সে বলে দিবে, সে যখন আরেকজনকে এন্ডোর্স করতেছে,
তখন যে মেক করতেছে সে বলে দিচ্ছে যে কাকে একটা পেমেন্ট করতে হবে। and if there is no writing only signature, it can be a blank endorsement. So আমি কি হচ্ছে, যখন মেকার মেক করে কিন্তু সে একটা সিগনেচার, দুটো পার্টির মধ্যে কন্ট্যাক্ট হচ্ছে, মেকার এবং ড্রয়ার দুটোই কিন্তু সিগনেচার করবে। তো সে যখন কাউকে স্পেসিফিক করে দিচ্ছে, সেটার ব্ল্যাঙ্ক থাকছে না। যদি কোনো কিছু না লিখে দেয়, অনলি সিগনেচার তো করে দেয়, তাহলে সেটাকে বলা হচ্ছে হচ্ছে ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্ট। আর নেগোসিয়েশন সেকশন 14 বলতেছে হচ্ছে, when a promissory note, bill of exchange or check is transferred to any person, so it is so as to constitute that person the holder thereof, the instrument is said to be negotiated. যখন কি হচ্ছে, আমাদের যে কোনো বিল অফ এক্সচেঞ্জ বা প্রমিসরি নোট বা চেক যাই হোক না কেন, যখন ট্রান্সফার করে দেওয়া আছে টু এনি পার্সন, যদি আমি ট্রান্সফার যখনই করে দিয়ে দিচ্ছি, তখনই বলতেছি ইট দ্য ইনস্ট্রুমেন্ট সেজ টু বি নেগোসিয়েটেড, নেগোসিয়েটেড করা হয়ে গেছে আর কি। আর তাহলে নেগোসিয়েশন দেখলাম। আমি এখন হোল্ডার বলতে কি বোঝাচ্ছে, হু উইল বি দা ট্রিটেড অ্যাজ দ্য হোল্ডার? দ্য হোল্ডার অফ এ প্রমিসরি নোট, বিল অফ এক্সচেঞ্জ এন্ড চেক মিন্স পেই or endorsee who is in a position of it and the bearer thereof, but not include a beneficiary owner claiming through a benefactor. সো বেনিফিটার মানে হচ্ছে ধরো বেনামি, বা কেউ যদি কুড়িয়ে পায় বা এইরকম যদি কেউ পায়, হ্যাঁ। সো হোল্ডার হচ্ছে কি, যার কাছে যে ইনস্ট্রুমেন্টটা থাকবে, সেই হচ্ছে এই ইনস্ট্রুমেন্টের হোল্ডার। সেটা সে সরাসরি পজিশন করতে পারে, অথবা আমি কি করলাম বেয়ারার মাধ্যমে হতে পারে, একজনকে দিলাম সে আরেকজনকে দিয়ে দিল হলো। কিন্তু কখনোই হোল্ডার হবে না যে আপনি একটা চেক একজন কুড়িয়ে পাইলো, সে হি ইজ নট দ্য আলটিমেট ওনার অফ দিস ইনস্ট্রুমেন্ট, আপনি তাকে এন্ডোর্স করে না, দেন নাই। সে যদি কুড়িয়ে পায়, তাহলে সে কখনোই এই ইনস্ট্রুমেন্টের জন্য হোল্ডার হবে না। সো আপনাকে যদি ট্রান্সফার করতে হয়, তাহলে ট্রান্সফারটা প্রপার ওয়েতে করতে হবে আর কি। তো যখন আপনাদের ক্ষেত্রে চেকের ক্ষেত্রে কি হয়, চেক যদি তখন হারিয়ে যায়, তখন আপনারা কি করেন? আপনারা কিন্তু ব্যাংকে যেয়ে বলেন যে এই চেকটা স্টপ করে দেওয়ার জন্য, নট টু পে, বলে দেন যে আমার চেকটা হারিয়ে গেছে, সো এই চেকটা যেন অনার না হয়, আপনি ব্যাংকে একটা লিখিত অ্যাপ্লিকেশন করে আসেন। তারপরে এখানে বলতেছে যে, এখানে এক্সপ্লেনেশন দিয়েছে হচ্ছে, হোয়ার দ্য নোট, বিল আর এক্সচেক ইজ লস্ট আর নট ফাউন্ড এগেন or is destroyed, the person in possession of it or the bearer thereof at the time of such loss or destruction shall be deemed to continue to be its holder. সো এইখানে বলছে যদি হারিয়ে যায়, যার কাছ থেকে হারিয়ে গেল, মানে যেখান থেকে, কারণ এটা তো বেয়ারার হতে পারে, ট্রান্সফারেবল হতে পারে। সো একজন আরেকজনকে দিল, সে আরেকজনকে ট্রান্সফার করলো। সো যার কাছে লাস্ট পার্সন থাকলো, যার কাছ থেকে চেকটা হারিয়ে গেল, সেই ধরে নেওয়া হবে ওই হচ্ছে যে আলটিমেট এটার হোল্ডার। নেক্সট যে টার্মস এর কথা বলতে হচ্ছে ডেলিভারি। দ্য মেকিং, অ্যাকসেপ্টেন্স অর এন্ডোর্সমেন্ট অফ প্রমিসরি নোট, বিল অফ এক্সচেঞ্জ অর চেক ইজ কমপ্লিটেড বাই ডেলিভারি, অ্যাকচুয়াল অর কনস্ট্রাকটিভ। অ্যাকচুয়াল কনস্ট্রাকটিভ মানে কনস্ট্রাকটিভ বলতে হচ্ছে আইনের ভাষায়, যে আমরা আমরা তো এমনি জানি কনস্ট্রাকটিভ মানে হচ্ছে গঠনমূলক, কিন্তু আইনের ভাষায় এটা বলা হচ্ছে পরোক্ষভাবে, মানে প্রকৃতপক্ষে অথবা পরোক্ষভাবে যদি কেউ তাকে ডেলিভারি করে, ঠিক আছে, দ্য মেকিং অর অ্যাকসেপ্টেন্স অফ ইজ কমপ্লিটেড বাই ডেলিভারি, যখন আমি তাকে দিয়ে দিব, সেটা নিয়ে নিল, তার মানে আমার কি ডেলিভারিটা কমপ্লিট হয়ে গেল। সো এটা, এখন আমি যেটা যে টপিকসটা পড়াবো সেটা হচ্ছে এফেক্ট অফ এন্ডোর্সমেন্ট। হ্যাঁ, এন্ডোর্সমেন্টের এফেক্টটা কখন বা কিভাবে হবে, সেটা হচ্ছে এখানে আছে।
Subject to the provision of this act relating to restrictive, conditional or qualified endorsement. So এই আইনে যাই বলে থাকে না, the endorsement of a negotiable instrument followed by a delivery transfer to the endorsee the property within with the right of further negotiation. সো আমাদের এখানে প্রভিশনে যাই বলা থাকে না, রেস্ট্রিক্টেড করা থাকতে পারে, কন্ডিশনাল হতে পারে, কোয়ালিফাইড। কোয়ালিফাইড এন্ডোর্সমেন্ট বলতে বোঝা হচ্ছে যে আনকন্ডিশনাল যদি কোনো এন্ডোর্সমেন্ট হয়ে থাকে এবং যদি প্রোডাক্ট ডেলিভারি হয়ে থাকে বাই ডেলিভারি ট্রান্সফার টু দ্য এন্ডোর্সি দ্য প্রপার্টি দেয়ার ইন উইথ দ্য রাইট অফ ফার্দার নেগোসিয়েশন। যখন আমি তাকে দিব তখন তাকে আমি রাইট দিব, সে হচ্ছে ফার্দার নেগোসিয়েশন বা ট্রান্সফারেবল করতে পারবে। এটা হচ্ছে এফেক্ট অফ এন্ডোর্সমেন্ট। অ্যান্ড এন্ডোর্সমেন্ট ইজ রেস্ট্রিক্টেড হুইচ আইদার, কোনো কোনো কিছু ক্ষেত্রে এন্ডোর্সমেন্ট রেস্ট্রিকশন করা থেকে থাকে। কোনগুলো ক্ষেত্রে? রেস্ট্রিক্ট অর এক্সক্লুড দ্য রাইট টু ফার্দার নেগোসিয়েশন দ্য ইনস্ট্রুমেন্ট। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকতে পারে, সেই ক্ষেত্রে বলতেছে যে আমাদের এটা রেস্ট্রিকশন করে দিয়েছে। কনস্টিটিউট দ্য এন্ডোর্সি অ্যান এজেন্ট অফ দ্য এন্ডোর্সার টু এন্ডোর্স দ্য ইনস্ট্রুমেন্ট টু রিসিভ ইটস কন্টেন্ট for the endorser or for some other specified person, provided that the mere absence of what implying the right of to negotiation does not make the endorsement restriction. So কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে কি, আমাদের আমাদের কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে আমরা রেস্ট্রিকশন করে দিলাম যে না, তুমি পরে এর পরে আর তুমি নেগোসিয়েশন করতে পারবা না, কোনো ফার্দার ইয়ে দিতে পারবা না। সো যদি কোনো বার দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি যার পর্যন্ত এই বিল অফ এক্সচেঞ্জটা রেস্ট্রিক্ট করে দিলাম, তারপরে আর এটা নেগোসিয়েশন হতে পারবে না। যেমন হচ্ছে দেখেন ইলাস্ট্রেশন এখানে একটু দেখেন, বি সাইন্স দ্য ফলোইং এন্ডোর্সমেন্ট অন ডিফারেন্ট নেগোসিয়েশন ইনস্ট্রুমেন্ট পেবল টু বিয়ারার। যেমন আমি বলেই দিচ্ছি, টার্মসে বলে দিচ্ছি, বি সাইন করলো একটা ডকুমেন্টে, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টে, পেবল টু বিয়ারার। বিয়ারার ক্ষেত্রে বলো পেবল দ্য কন্টেন্ট টু সি অনলি। আমি বলেই দিচ্ছি যে পে দ্য কন্টেন্ট টু সি অনলি, তার সি কে শুধু পেমেন্ট করার জন্য। অথবা পে সি ফর মাই ইউজ, আমি পে মানে যে কোনো কিছু ক্ষেত্রে কি বলে আমি যা লিখবো ওখানে সেটা আমার একদম স্পেসিফাইড হইতে হবে যে আমি কোন ক্লজের আন্ডারে কত টাকা বা কিভাবে পেমেন্টটা করতেছি। সো আমি বিল অফ এক্সচেঞ্জ বা প্রমিজোর নোট লেখার সময় আমি টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো কিন্তু আমি একদম স্পেসিফাইড করে দিব। আমি বলে দিব যে আমি সি কে পেমেন্ট করবে অর টু বেয়ারার। আমি বলে দিব যে আমি এত টাকা শুধুমাত্র এই নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টটা এত টাকার জন্য। আমি বলে দিব যে এই নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টটা এত দিনের জন্য হবে। সো ডেট অফ ম্যাচুরিটি বা টাইম পিরিয়ড আমি বলে দিব। পে সি ফর মাই ইউজ, পে সি অর অর্ডার অফ দ্য অ্যামাউন্ট অফ বি। আমি সিতে বলতেছি সি কে পেমেন্ট করতে পারে, অর অর্ডার দ্য অ্যাকাউন্ট অফ বি, অথবা বি যে বলতেছে বি এর যাকে অর্ডার করবে তাকে পেমেন্ট করা হতে পারে। ডিতে বলছে দা উইদিন মাস্ট বি ক্রেডিটেড টু সি। সো বি বি যেহেতু এখানে ইনস্ট্রুমেন্টটা দিচ্ছে, বিআরআর হচ্ছে সায়েন্স দা ফরেন, বিআরআর কে দিচ্ছে দা উইদিন মাস্ট বি ক্রেডিটেড টু সি, মানে সি যেহেতু টাকাটা পাবে, সে যেন ওই টাকাটা অবশ্যই পায়, সেটা মাস্ট বি এনশোর করতে হবে। তারপরে বলছে যে দিস এন্ডোর্সমেন্ট এক্সক্লুড দ্য রাইট অফ ফার্দার নেগোসিয়েশন। যেহেতু আমি বলে দিচ্ছি সি টাকাটা পাবে, সো সি থেকে ফার্দার নেগোসিয়েশন বা করার জন্য আমি কি রেস্ট্রিক্ট করে দিচ্ছি, যে এখানে বলে দিচ্ছি পে সি। যখন আমি বলে দিচ্ছি সরাসরি, তখন কিন্তু সি আর কোনো রাইট থাকতেছে না সে ফার্দার নেগোসিয়েশন করার জন্য, সে আর কাউকে ডি বা ই বা এফ কে অন্য কাউকে দিতে পারবে না। অথবা আমি বলে দিচ্ছি পেসি। সো এখানে বলে দেওয়া থাকবে যখন আমি কোনো নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট করব, তখন টার্মস অ্যান্ড কন্ডিশনের মাধ্যমে আমাদের স্পেসিফাইড করা থাকবে যে কে এই টাকাটা পাবে, কত টাকা পাবে, কখন পাবে, কোন কন্ডিশনে পাবে।
এগুলো আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো খুবই স্পেসিফাইড বলে দেওয়া থাকবে। এখন আমি পড়াবো যেটা, সেটা হচ্ছে যে হু মে নেগোশিয়েট, মানে নেগোশিয়েট কে করতে পারবে। কারণ এভরি সোল মেকার, ড্রয়ার, পেই অর এন্ডোর্সি, or all other all of several joint makers, drawers, pay or endorsee of a negotiation instrument may, if the negotiability of some instrument has not been restricted or excluded as mentioned in section 50, endorse and negotiate the same. So এই যে নেগোসিয়েশন করতেছে কে করতে পারবে, এখানে বলতেছে যে কেউ করতে পারে, মেকারও করতে পারে, ড্রয়ারও করতে পারে, পেই করতে পারে, এন্ডোর্সিও করতে পারে। ওরা জয়েন্টলি করতে পারে, আবার নিজেরা একা একাও করতে পারে। যদি আমার নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টে যদি কোনো রেস্ট্রিকশন দেওয়া না থাকে যে সে ফার্দার ট্রান্সফার করতে পারবে না, নেগোশিয়েট করতে না পারবে না, তাহলে আমার যে কেউ কিন্তু এটা নেগোসিয়েশন করতে পারবে, সে ট্রান্সফার করতে পারবে। সো এখানে এক্সপ্লেনেশনে কি বলছে, নাথিং ইন দিস সেকশন এনাবলস এ মেকার অর ড্রয়ার টু এন্ডোর্স অর নেগোশিয়েট অ্যান ইনস্ট্রুমেন্ট আনলেস ইট ইজ in lawful position or a holder therefore enables a payee or endorsee to endorse or negotiate an instrument unless it is holder therefore. সো আমি যে কথাটা বললাম, যদি আমার কোনো রেস্ট্রিকশন দেওয়া না থাকে তাহলে সে কি করতে পারবে, যে কেউ আমার এখান থেকে ট্রান্সফার করে দিতে পারবে। ঠিক আছে। তো এই পর্যন্ত কারো কিন্তু কোনো বোঝাতে কোনো ইয়ে আছে, কোনো কোয়ারি আছে কিনা? কারো কোনো কোয়ারি আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমি পরের সেকশনে যাই। আইডেন্টিফাই দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। আমার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হইতে গেলে কি কি ক্যারেক্টারিস্টিক্স আমার থাকতে হবে। সো প্রথম যে কথাটা বলতেছে যে দ্য প্রপার্টি ইন এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ক্যান বি ট্রান্সফার্ড উইদাউট এনি ফর্মালিটি। সো আমার কোনো নর্মালি কোনো ফর্মালিটি লাগবে না। যেমন আমি বলতেছি যে চেকের ক্ষেত্রে যদি আমি ক্যাশ অর বেয়ারার লিখে দিই বা নাম অর বেয়ারার লিখে দিই, সো যে এটা যে ব্যাংকে প্লেস করবে সেই কিন্তু এটা টাকাটা পেয়ে যাবে। সো এটা ক্যান বি ট্রান্সফারেবল উইদাউট এনি ফর্মালিটি। সো আমার কোনো ফর্মালিটি না, আমি আমি মেরিলি আমি একটা বিল অফ এক্সচেঞ্জ একজনকে দিলাম, ওরও যদি বেয়ারার কথাটা লিখে দিই, তাহলে সে যে যে ব্যাংকে প্লেস করবে সেই কিন্তু টাকাটা পেয়ে যাবে, বা প্রসিডিউর ফলো করে যখন সে পেমেন্টের জন্য বলবে তখন সে টাকাটা পেয়ে যাবে। এটা ইজিলি ট্রান্সফারেবল হতে হবে, এটা ক্যারেক্টারিস্টিক্স। ইন দ্য কেস অফ বেয়ারার ইনস্ট্রুমেন্ট দ্য প্রপার্টি পাসেস দ্য বাই মেরি ডেলিভারি টু দ্য ট্রান্সফারি। মানে আমি যেটা কথা বলি, ইন কেস অফ অ্যান অর্ডার ইনস্ট্রুমেন্ট এন্ডোর্সমেন্ট অর ডেলিভারি আর রিকোয়ার্ড ফর দ্য ট্রান্সফার অফ প্রপার্টি। সো যদি তখন অর্ডার ইনস্ট্রুমেন্ট হয়, মানে আমার স্পেসিফিক হয়, তখন কি হলো, কোনো একটা সার্ভিসের এগেনস্টে আমি স্পেসিফিক যদি কোনো পেমেন্ট গুলো করে থাকি, যে এ বি এর কাছ থেকে প্রোডাক্ট কিনছে, বি তার সাথে একটা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট করলো, বিল অফ এক্সচেঞ্জ করলো, বাকি হোয়াট এভার ইট ইস, তখন কি হচ্ছে, সে বির স্পেসিফিক প্রোডাক্ট সার্ভিসের এগেনস্টে কিন্তু এ পেমেন্ট করতেছে। সো এই দুজনের মধ্যে কন্ট্রাক্ট। সো আমি যদি তাকে অ্যাকাউন্ট পে চেক দিই বা হোয়াট এভার, যে বিল অফ এক্সচেঞ্জ দিই যে আমি শুধু বিকে পেমেন্ট করতেছি, তাহলে কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, তখন আমার আমার এন্ডোর্সমেন্ট রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে, এবং অর্ডার ইনস্ট্রুমেন্ট হয়ে যাচ্ছে। কারণ আমি কি বলতেছি, আমি স্পেসিফিক পার্সনকে আমি পেমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে। সো একটা হতে পারে ব্লাঙ্ক, আর একটা হচ্ছে অর্ডার ইনস্ট্রুমেন্ট। অর্ডার ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, আমার পেমেন্টটা একদম স্পেসিফিক হচ্ছে, আমি স্পেসিফিক পার্সনের ক্ষেত্রে হচ্ছে। সেকেন্ড বলতেছে যে ট্রান্সফারি অফ এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ইজ নোন অ্যাজ হোল্ডার। তো ইন ডিউ কোর্স, সো হোল্ডার কিন্তু পার্সন টু পার্সন চেঞ্জ হতে পারে। নর্মালি যে যার কাছে ইনস্ট্রুমেন্টটা থাকবে সেই হবে এখানকার হোল্ডার। সে কি করতে পারবে, বাই এন্ডোর্সমেন্ট অর মেরিট ট্রান্সফার, সে ক্যান
সে কি করতে পারে, এই বিল অফ এক্সচেঞ্জ গুলো ট্রান্সফার করতে পারে। So a bona fide transferee for value is not affected by any defect of title or part of the transferor or any of the previous holder of the instrument. This is the main distinction between negotiable instrument and other subject of ordinary transfer. So কি হচ্ছে বলতেছে, যদি আমার মেরিটে ট্রান্সফার করে থাকি, যার কাছে যাবে সেই কিন্তু টাকাটা উঠাতে পারবে, যেহেতু সে সিমিলার রাইটটা পাবে টাকাটা পাওয়ার জন্য। সুতরাং এটাই কিন্তু একটা মেজর ডিস্টিংশন তৈরি করতেছে, যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এবং আদার সাবজেক্ট যে অর্ডিনারি এতে, এদের ক্ষেত্রে একটা ডিস্টিংশন ক্রিয়েট করছে। কারণ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে যখন আমি মেরিলি ট্রান্সফার করতেছি বা তাকে রাইট দিচ্ছি, সো প্রথম যে আমাকে ইনস্ট্রুমেন্টটা দিল, আমি যে রাইটটা পালাম, আমি যখন তাকে ট্রান্সফার করতেছি সে কিন্তু সেম রাইটটা পাচ্ছে, সেম বেনিফিট পাচ্ছে এবং সেম ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছে। থার্ড বলতেছে যে the transferee of negotiable instrument can sue in his own name in case of dishonor. তো ট্রান্সফারে কি করতে, যার কাছে ট্রান্সফার করলো আর কি, সে যদি তার নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট যদি ডিসঅনার হয়, সে কি করতে পারবে, সে সু করতে পারবে। The negotiable instrument can be transferred by any number of times till it is at maturity. সো এই যে আমার ইনস্ট্রুমেন্টটা দিচ্ছে, আমার প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টে কিন্তু একটা টাইম থাকে। সো বিল অফ এক্সচেঞ্জ হোক, প্রমিজরি নোট হোক, আমরা জানি যে চেকের ক্ষেত্রে সাধারণত কি হয়, যে আমরা 6 মান্থসের একটা টাইম থাকে, যদি আমি একটা ডেট দিয়ে থাকি, তো 6 মান্থসের মধ্যেই কিন্তু আপনাকে ব্যাংক থেকে ক্যাশ করতে হয়। 6 মান্থ চলে হয়ে গেলে সেটাকে আমরা বলি হচ্ছে যে তামাদি চেক বা এই এই কথাটা বলে থাকি। সো 6 মান্থসের পরে গেলে কিন্তু ব্যাংকার এটা অনার করে না। সুতরাং আপনাকে যে কোনো হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট যেটাই হোক না কেন, তার একটা টাইম লিমিট দেওয়া থাকবে। পাঁচে বলতেছে যে সার্টেন প্রিজাম্পশন অ্যাপ্লাইড টু অল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এ প্রিজাম্পশন দ্যাট কনসিডারেশন হ্যাজ বিন পেড আন্ডার ইট। সো আমাদের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের অবশ্যই একটা কনসিডারেশন থাকবে। হ্যাঁ, বা একটা পার্সপেক্টিভকে সামনে রেখে কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা করা হবে। সো পার্সপেক্টিভটা কি, ধরেন যে আমি প্রোডাক্টটা ডেলিভারি করলাম, সে আপনি আমাকে পেমেন্ট করুন, সো আমার প্রোডাক্ট ডেলিভারি এগেনস্টে আপনার পেমেন্টটা হচ্ছে একটা পার্সপেক্টিভ কনসিডারেশন। সো পেমেন্টের এগেনস্টে কি হচ্ছে, আপনি একটা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট দিচ্ছেন, যার মাধ্যমে সে টাকাটা পেয়ে যাচ্ছে। সো সে একটা গ্যারান্টি পাচ্ছে আমার এগেনস্টে, তাই না? আমি যখন চেক দিচ্ছি তখন তাকে আমি সিওরিটি দিচ্ছি আপনি ডেলিভারির এগেনস্টে আপনি টাকাটা পাবেন। অথবা আমি যখন বিল অফ এক্সচেঞ্জ বা প্রমিজরি নোট দিচ্ছি, সে কিন্তু এই ডেলিভারির এগেনস্টে একটা অ্যাসুরেন্স পাচ্ছে যে যেহেতু আমার টাইম দেওয়া আছে, বিল অফ এক্সচেঞ্জ বা প্রমিজরিটার টাইম লিমিট থাকে, সেখানে তো টাইম দেওয়া আছে, তো সে বুঝতে পারছে যদি 3 মাস হয় বা 10 দিন বা 20 দিন হয়, সে 3 মাস বা 20 দিনের মধ্যে সে টাকাটা পেয়ে যাবে। তার যদি আর্লি লাগে, সে যদি প্রমিজরি টাইমের বিল অফ এক্সচেঞ্জ থেকে যে একটা সুবিধা হচ্ছে, সে আর্লি ক্যাশ করতে পারে। কারণ এখানে যে ব্যাংক যেহেতু থাকে, ব্যাংক কি করে, একটা সার্টেন পার্সেন্টেজ সার্ভিস চার্জ কেটে বা ইন্টারেস্ট কেটে রেখে আপনার টাকাটা আর্লি ক্যাশ করে দেয়। সো ডিসকাউন্টিং করার একটা সুযোগ থাকে। তো সিক্সে যেটা বলতেছে, ইট ইজ অ্যাজ গুড অ্যাজ ক্যাশ বিকজ ক্যাশ ক্যান বি অবটেন্ড এনি মোমেন্ট বিফোর দ্য ডেট অফ ম্যাচুরিটি। আমি যে কথাটা বললাম যে প্রমিজরি নোট বা চেক বা ইয়েটা, এটা একেবারে ক্যাশের মতো। সো যদিও একটা ডেট দেওয়া থাকে যে 3 মাস পরে আমি পেমেন্ট করব, কিন্তু আমি চাইলেই কিন্তু ব্যাংকে যে আমি এটা ডিসকাউন্টিং করে নিতে পারবো ব্যাংকের থেকে। সো আমার টাকা লাগলে আমি যে কোনো সময় এটা ক্যাশে কনভার্ট করে নিতে পারবো। 7 বলছে a negotiable instrument enables the holder to expect prompt payment because a dishonor means the reign of credit of the all person who are parties the instrument. So মানে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কি, হোল্ডারের ক্ষেত্রে দিয়ে একটা রাইট দেওয়া থাকে যেন প্রম্পট পেমেন্ট পেয়ে যায়, কারণ যদি আমি তাড়াতাড়ি টাকাটা না পেয়ে যাই তাহলে কি হয়, ডিজনের একটা সুযোগ থাকে আর কি। হ্যাঁ, তো সবাই চায় যে আমি যখন একটা সার্ভিস দেবো, সার্ভিসের এগেইনস্টে আমি টাকাটা পেয়ে যাই অন টাইমে। সো সেটাও একটা ক্লজ দেওয়া থাকে। সো এখানে
কিছু এক্সাম্পল দিয়ে আছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। আইডেন্টিফাই দ্য এক্সাম্পলস অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। আমরা জানি যে আমাদের 1881 সালে যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, সেটার আন্ডারে অনলি তিনটা বিষয়কে আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলেছি। একটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোট, আর একটা হচ্ছে চেক। এই তিনটার বাইরে আরো অনেক কিছুই কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হতেই পারে। যেমন কি বলতেছে, আমরা তো আহ হুন্ডি শুনছি, হুন্ডির নাম শুনেছি। হুন্ডিতে কি হয়? হুন্ডিতে হচ্ছে আমি আহ হুন্ডির একটা আহ খুব ভালো ইয়ে আছে, যে যে বলে না, বিদেশে টাকা পাঠায়, বিদেশে ব্যাংকিং চ্যানেলের বাইরে যে একটা টাকা পাঠায়। তার মানে কি হচ্ছে, আমি একজন পার্সনকে বলতেছে তুমি আমার অ্যাবসেন্টে বা আমার ইয়েতে আমার হয়ে তুমি অমুকের কাছে টাকাটা পেয়ে দেয়, একটা অর্ডার দিয়ে দিচ্ছে। সে কি করছে, আমাকে রিপ্রেজেন্ট করে সে তাকে টাকাটা দিয়ে দিচ্ছে। তারপর কি হতে পারে আমাদের? শেয়ার ওয়ারেন্ট হতে পারে। শেয়ার ওয়ারেন্টটা হচ্ছে যে যে কোম্পানি হোল্ডারকে একটা রাইট দেয় হচ্ছে বাই অর সেল করার জন্য, শেয়ার করার জন্য। ডিভিডেন্ড ওয়ারেন্টি হতে পারে আমাদের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। আবার ডিভিডেন্ড ওয়ারেন্টও কিন্তু একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। ডিভিডেন্ড ওয়ারেন্টটা কি? যে একটা সার্টেন টাইম পরে যে কোম্পানি যে ডিভিডেন্ড দেয়, সেই ডিভিডেন্ড পাওয়ার জন্য তাকে একটা ডকুমেন্ট দেয়। সো সেই নির্দিষ্ট টাইম পরে সেটা কি, ডিভিডেন্ড পেয়েছে। সো ব্যাংকার ড্রাফটও হতে পারে। ব্যাংকার ড্রাফটটা কেমন হলো, চেক যেমন একটা হয়, হ্যাঁ, চেকও কিন্তু একটা ব্যাংকার্স ড্রাফট আছে। সার্কুলার নোট, রিসিপ্ট নোট বা ডেলিভারি অর্ডার, সবকিছু হচ্ছে। রেলওয়েতে কি হয়, রেলওয়েতে যখন আপনি আহ কোনো টাকা দিচ্ছেন, সে আপনাকে একটা কি করছে, যে টিকিট দিচ্ছে, রেলওয়ে রিসিপ্ট দিচ্ছে, ওইটা কিন্তু আপনি চাইলে কি আপনি ট্রান্সফার করতে পারবেন। সো এইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ ওই টিকিট শো করে কিন্তু অন্যজনও কিন্তু যাত্রী যাওয়া আসা করতে পারে। সো এইগুলো আসতে পারে, এগুলো আদার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট গুলো বলছে, বা অ্যাক্টের আন্ডারে মানে আদার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট গুলো বলছে। বাট আমরা যখন এই অ্যাক্টটা পড়তেছি, তখন আমরা বলছি যে তিনটের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের আন্ডারে পড়বে। সেটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোট, আর হচ্ছে চেক। নেক্সট যে টপিকসটা, সেটা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য এক্সাম্পলস অফ নন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। সো আমার নন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কোন কোনগুলো আছে? একটা হচ্ছে মানি অর্ডার হতে পারে, ডিপোজিট রিসিপ্ট হতে পারে, শেয়ার সার্টিফিকেট, ড্রপ ওয়ারেন্ট, পোস্টাল অর্ডার। এই পাঁচটার ক্ষেত্রে বলতেছে হচ্ছে যে আপনার এটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হচ্ছে আন্ডারে পড়বে না। এই পাঁচটা জিনিস, মানি অর্ডার হতে পারে, ডিপোজিট স্লিপ রিসিট হতে পারে, যে কোনো কিছু টাকা রেখে যদি টাকা আমি একটা ডিপোজিট স্লিপ দিই। তারপর শেয়ার সার্টিফিকেট, যদি আমরা যদি শেয়ার কিনি, তাহলে শেয়ারের এগেনস্ট একটা সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেট শিপটাকে আমার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের আন্ডারে পড়বে না। ড্রপ ওয়ারেন্ট হতে পারে, পোস্টাল অর্ডারও হতে পারে। আচ্ছা, এখন যে টপিকসটা পড়াবো হচ্ছে প্রিজাম্পশনস টু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। মানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হতে গেলে আমাদের কি কি অনুমানগুলো বা কি কি ধারণাগুলো আমাদেরকে থাকতে হবে, হ্যাঁ, সেগুলো বলছে আর কি। সেকশন 118 আর 119 lay down the following presumption which the court presumes in regard to negotiable instrument unless the contrary is provided. So কি কি প্রিজাম্পশন আমার থাকবে, মানে একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হইতে গেলে কি কি আমাদের, কোন কোন কম্পোনেন্ট গুলো আমাদের থাকতে হবে একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের মধ্যে। সো দ্যাট এভরি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ওয়াজ মেড, ড্রন, accepted and endorsed for consideration। মানে যাই করি না কেন আমরা, যেটা আমরা তৈরি করতেছি বা একসেপ্ট করতেছি বা এন্ডোর্স করতেছি, এ সবই হবে কি হচ্ছে একটা কনসিডারেশনের জন্য। কারণ কনসিডারেশন না হলে তো কন্ট্রাক্ট হবে না। সো একজন অবশ্যই বেনিফিশিয়ারি থাকবে, হ্যাঁ, একজন তার এগেনস্টে ড্র করবে, আর একজন বেনিফিশিয়ারি থাকবে। মাঝখানে একটা বিডার থাকতে পারে যে এই পেমেন্টটা করতে পারে, আবার নাও থাকে, সরাসরি সেও পেমেন্ট করে দিতে পারে। অ্যান্ড দ্যাট এভরি সাচ ইনস্ট্রুমেন্ট when it has been accepted, endorsed or
negotiate or transfer was accepted, endorse, negotiate or transfer for consideration। মানে যাই কিছু হোক না কেন, এই সব কিছু হবে হচ্ছে কনসিডারেশনের জন্য। সেকেন্ড প্রিজাম্পশন বলতেছে যে আমরা দ্যাট দ্য ডেট অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইজ দ্য ডেট অন হুইচ ইট ইজ ড্রন। মানে ধরে নেওয়া হবে যে ডেটটা দেয়া আছে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টে অবশ্যই একটা ডেট থাকবে, সেই এই ডেটটা হচ্ছে সেই ডেটটা যে ডেটে হচ্ছে এই ইনস্ট্রুমেন্টটা তৈরি করা হয়েছিল। That every bill of exchange was accepted with a reasonable time and before maturity। সো বিল অফ এক্সচেঞ্জে যখন আমরা করি তখন কি হচ্ছে, এটা কিন্তু একজন হচ্ছে মেকার থাকে আর একজন হচ্ছে একসেপ্টর থাকে। সো এখানে কি হচ্ছে, বলছে যে রিজনেবল টাইমের মধ্যে আমি যখন ড্র করলাম, আমি যখন এটা বানালাম, সেটা একটা টাইমের ফ্রেমের মধ্যে অবশ্যই এটা ইট মাস্ট বি একসেপ্টেড। যদি আমার একসেপ্টেড না হয় তখন কি হচ্ছে, এটা কন্ট্রাক্ট হবে না। কন্ট্রাক্ট যদি না হয় তার এগেনস্টে মানে পেমেন্ট করা বা কনসিডারেশন দেয়া বাধ্যতামূলক থাকে না। সো এটা অবশ্যই রিজনেবল টাইমের মধ্যে, অর্থাৎ বিল অফ এক্সচেঞ্জের যে একটা টাইম দেওয়া থাকে যে 3 মাস বা 6 মাস বা 1 মাস যেটাই হোক না কেন, সেই টাইমের এক্সপায়ার করার আগেই আপনাকে এটা একসেপ্টেড করতে হবে অবশ্যই। দুইটা পার্টি, একজন ড্র করবে, সে সাইন করবে, এবং যে পেমেন্ট করবে সে এটাকে acceptance দিবে। That every transfer of a negotiation instrument was made before its maturity। তো ট্রান্সফারও যদি করে কেউ, যদি acceptance পাইলো, সেটা সে আরেকজনকে ট্রান্সফার করলো, সে ট্রান্সফারটাও অবশ্যই ডেফিনেটলি হইতে হবে এর ম্যাচুরিটি হওয়ার আগে। বা যেটা বলতেছে, দ্য এন্ডোর্সমেন্ট অ্যাপিয়ারিং আপন এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ওয়ার মেড ইন দ্য অর্ডার অফ হুইচ দে অ্যাপিয়ার দেয়ার টু। সো এই এই যে এন্ডোর্সমেন্টটা করতেছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা, এটা করাই হচ্ছে কি করে, আমাকে কনসিডারেশন বা টাকা পাওয়ার জন্য। এটা তো অন্য কোনো কারণে বা অন্য কোনো আমার যে অবজেক্টিভসটা থাকবে সেটার কারণে কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা করা হয়েছে। সিক্স যেটা বলছে, দ্যাট এ লস্ট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ওয়াজ ডিলি স্টাম্প। যদি আমাদের এটা হারিয়ে যায় কোনোখানে, কারণ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা হইতে গেলে সেখানে বিল অফ এক্সচেঞ্জ বা সেখানে কিন্তু একটা স্টাম্প দেওয়া লাগে। হ্যাঁ, সো স্টাম্পটা কি হবে, যদি এটা হারিয়ে যায়, লস্ট নেগোশিয়েশন ওয়াজ ডিউলি স্টাম্প, সেটা যদি হারিয়ে যায় তাহলে সেটাকে আমাকে বলতে হবে যে ইনস্ট্রুমেন্টটা আবার হারিয়ে গেছে, তখন এটাকে আবার নোটিফাই করতে হবে। যেমন কি হয় যে এটা চেকের ক্ষেত্রে, যদি আমার চেকটা হারিয়ে যায়, আমরা ব্যাংক নোটিফাই করি না যে আমার এই চেকটা আপনি স্টপ পেমেন্ট করেন কারণ এই চেকটা আমার হারিয়ে গেছে। সো এটা আমাকে তখন নোটিফাই করতে হবে, যে পেয়ার থাকবে তাকে জানাই দিতে হবে। সো বিল অফ এক্সচেঞ্জ বা প্রমিজরি নোটের ক্ষেত্রে একই রকম ভাবে যে পেই থাকবে তাকে আমি জানিয়ে দেবো যে আমার বিলটা হারিয়ে গেছে। সেভেন যেটা বলতেছে, দ্যাট দ্য হোল্ডার অফ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট ইজ দ্য হোল্ডার ইন ডিউ কোর্স। সো যে এটা যার কাছে থাকবে, ধরে নেওয়া হবে সে প্রপারলি ফর্মালিটিস বা প্রপার অথরিটির মাধ্যম দিয়ে সে এটা হোল্ড করতেছে, অন্য কোনো ইয়েতে না। ঠিক আছে, যদি লস্ট হয়ে যায় তাহলে কি করতেছি, আমরা কিন্তু এটা নোটিফাই করতেছি এবং সেটা স্টপ পেমেন্ট করতেছি। যদি বিল অফ এক্সচেঞ্জ বা অন্য ক্ষেত্রে হয় তাহলে আমরা জিডি করা হতে পারে, বা হোয়াট এভার ইট ইজ, ইট মাস্ট বি স্টপ ফর পেমেন্ট। সো এটা হচ্ছে আমরা প্রিজামশন গুলো পড়লাম, যে একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হইতে গেলে আমাদের কোন কোন ক্রাইটেরিয়া বা কি কি কম্পোনেন্ট গুলো থাকবে, তাহলে আমরা বলবো যে একটা নেগোশিয়েবল টু বি এ কমপ্লিট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা 10 থেকে 15 মিনিট একটা ব্রেক নিই তাহলে। ওকে স্যার। তাহলে আমরা 7টা 5-এ, হ্যাঁ, শার্পলি 7টা 5-এ আসি। ওকে স্যার। থ্যাংক ইউ।
আচ্ছা, আমরা কি সবাই আসছি নামাজ পড়ে? আমরা কি আছি এতে ক্লাসে সবাই? রেসপন্স করবেন কেউ একজন? হ্যাঁ স্যার, আছি তো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি আবার শুরু করি আর কি নামাজের বিরতি পরে। তো আমরা তিনটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের তিনটা কম্পোনেন্টের কথা বলছিলাম আর কি। যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হতে গেলে আমাদের তিনটা জিনিসকে বলা হয়েছে আন্ডার অ্যাক্ট 188 এর 1 আন্ডারে। যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হতে হবে প্রমিজেরি নোট, বিল অফ এক্সচেঞ্জ আর চেক। তো আমি ডেফিনেশনে বা এই হেড টু হেড যাওয়ার আগে আমি জাস্ট একটু দেখাই, যে একটা স্যাম্পল দেখাই যে কেমন হয় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, কেমন হয় বিল অফ এক্সচেঞ্জ, কেমন হয়। তো আমার স্ক্রিনে যদি দেখা যায়, এখন প্রমিজরি নোট দেখেন। আমি এখন প্রমিজরি নোট করবো। সো এটা হচ্ছে আহ, একটা ফরম্যাট আর কি। হ্যাঁ, আমি নেট থেকে নিয়েছি আজকে। তো দেখেন এখানে প্রমিজরি নোট লেখা আছে, এখানে কি আছে, প্লেস অফ রেসিডেন্স অর ডেট। প্লেস অফ রেসিডেন্স বলতে এখানে বলা আছে যে এটা কোথায় হচ্ছে। যেমন যদি আমরা একটা প্রমিজরি নোট যদি ঢাকায় করি, তাহলে আমরা দেখবো ঢাকা বাংলাদেশ। আর ডেটটা হচ্ছে আমরা বলছি যে আমাদের প্রিজাম্পশনের মধ্যে পড়েছিলাম যে যখন আমরা যে ডেটটা দেয়া থাকবে এটা ধরেই নিব যে হচ্ছে এটা যে তারিখে এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট গুলো হয়েছে সেটা সেই ডেটটাকে মেনশন করবে। তো যে ডেটে আমরা প্রয়োজনীয়তা তৈরি করবো তার একটা ডেট থাকবে। আই কি কি বলতেছে এখান থেকে, মেকার নেম থাকবে, যে এই প্রমিজরি নোটটা তৈরি করতেছে। এগ্রি আর প্রোমাইস টু পে কাকে দিচ্ছে, পেইন নাম দিচ্ছে। মানে আমি প্রমিস করতেছি, এগ্রি করতেছি, প্রমিস করতেছি কাকে পেমেন্ট করব। অর অর্ডার দ্য সাম, ওকে অথবা ও যদি কাউকে এন্ডোর্স করে থাকে বা কাউকে দিয়ে থাকে, হ্যাঁ, বেয়ারার ক্ষেত্রে, তাহলে তাকে আমি যে কোনো একটা অ্যামাউন্ট হবে ফর ভ্যালু রিসিভ উইথ ইন্টারেস্ট এট অ্যানুয়াল রেট হচ্ছে এত পার্সেন্ট পেবল আন্ডার আর রেট। সো এইখানে ইন্টারেস্টের কথা থাকতেও পারে, নাও পারে। এটা নর্মাল একটা ফরম্যাট। সো সে বলে খুব নর্মালি বলতে পারে যে আমি অমুককে এত টাকা অত তারিখে পরে আমি পেমেন্টটা করবো। সেটা 30 দিন, 15 দিন, 1 সপ্তাহ বা 1 মাস, হোয়াট এভার ইট ইস। একটা ডেট দিবে যে আমি অত তারিখে এই কনসিডারেশনের এগেনস্টে আমি তাকে এই টাকাটা পেমেন্ট করবো। এই যে লোন নিয়েছিলাম এই লোনের এগেনস্ট পেমেন্ট করবো, হোয়াট এভার দ্য কনসিডারেশন ইজ। তার সাথে যেহেতু একটা কন্ট্রাক্ট হবে, সেই কন্ট্রাক্টের এগেনস্টে তারা একটা পেমেন্ট করবে, দিয়ে মেকার একটা সিগনেচার করবে। সো তার মানে কি, এখানে কিন্তু একটা কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে। এবং এখানে একটা মাস্ট বি স্টাম্প, এটা একটা স্টাম্পে ইয়ে থাকবে। তাহলে কি হচ্ছে, সে এটা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা তার এখানে দিয়ে দিল। সেইগুলো যে ডেটটা দিয়ে দিল সেই ডেটে সে কি করবে, যদি ইন্টারেস্ট দেওয়া থাকে তো ইন্টারেস্ট সব পেমেন্ট পাবে। অথবা যদি শুধু প্রিন্সিপাল অ্যামাউন্ট বলে থাকে যে এত টাকা, 1,000 টাকা বা 10,000 টাকা আমি এত তারিখে পেমেন্ট করবো, তাহলে সে 10,000 টাকা। সো মেকার তাকে প্রমিস করতেছে যে সে একটা সিগনেচার করে দিচ্ছে। বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে দেখেন, বিল অফ এক্সচেঞ্জ নেম অফ দ্য ড্রয়ার, মানে যে তৈরি করতেছে, আর ড্রয়ি হচ্ছে যে বেনিফিশিয়ারি হচ্ছে। হ্যাঁ, ডেট অফ ড্রন এখানে ডেটটা থাকতেছে, টার্মস মান্থ আফটার ডেট অফ পে টু মি অর দ্য সাম রিসিভড। সো এখানে দেখেন একদম দুইটা পার্টি কিন্তু সিগনেচার করতেছে, ড্রয়ার এবং ড্রয়িং। দুইটা পার্টি, একজন হচ্ছে বেনিফিশিয়ারি নিচ্ছে, বেনিফিট নিচ্ছে, আর একজন হচ্ছে পেমেন্ট করতেছে। সো দুইটা পার্টি কি হচ্ছে, এগ্রি করতেছে যে আমরা কবে কোন তারিখে পেমেন্ট করবো। সো নেম অফ দ্য ড্রয়ার থাকবে, ড্রয়ার ডেট থাকবে, এবং দুইটা পার্টি কিন্তু এখানে সিগনেচার করবে। তো আমাদের ভিতরে কেউ কি আহ গার্মেন্টস এ চাকরি করেন, যে লোকাল এলসি নিয়ে কাজ করেছেন? কেউ কি আছেন এখানে? আচ্ছা, যদি কাজ না করে থাকেন, দেখেন গার্মেন্টস এর ক্ষেত্রে দেখেন আপনারা অনেক সময় কাজ হচ্ছে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে দিয়ে, তাই না? যে লোকাল এলসি যে পেমেন্ট গুলো, লোকাল পার্সেস যেগুলো করে, সেগুলো মাস্টার এলসির এগেনস্টে কিন্তু কি করে। যেমন আমাদের যখন একটা শার্টের অর্ডার আসে, তো লোকালি দেখা যাচ্ছে আপনার অনেক বাটন কিনতেছে বা আউটার কার্টন কিনতেছে, সেগুলোর কি থাকে, ওরা ওরা যে একটা বায়ারের কাছ থেকে যে মাস্টার এলসি পায় তার এগেনস্টে তারা একটা ব্যাক টু ব্যাক এলসি দেয়। সো ব্যাক টু ব্যাক এলসি কি, যে ওই মাস্টার এলসির এগেনস্টে ধরুন আমি লোকালি বিভিন্ন পার্টি, এক্স ওয়াই জেড পার্টির কাছ থেকে যদি লোকালি ধরো আমি বাটন কিনলাম বা আউটার কার্টন কিনলাম, বা এরকম যা কিছু লাগে যে লোকালি যেগুলো প্রকুর করা যায়, যেটা কোয়ান্টিটি খুব বেশি না, তাহলে কি হচ্ছে, আমি সেই পার্সেসের এগেনস্টে কি করলাম, মাস্টার এলসির এগেনস্টে আমি একটা আর্ট এলসি দিলাম। যখন এলসি দিলাম তখন কি হচ্ছে, তখন সে লোকাল কোম্পানির সাথে সাপ্লাইয়ের সাথে একটা এগ্রিমেন্ট হচ্ছে। তখন সে মাল ডেলিভারি পরে সে আমাদেরকে কি করে,
এই পেমেন্টটা যেহেতু ব্যাংক টু ব্যাংক হয়, ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে হয়, তখন সে প্রোডাক্টটা ডেলিভারি করার পরে একটা ফুল একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ডকুমেন্ট তাদেরকে কিন্তু দিতে হয়, ওই যে কোম্পানিকে, যে সাপ্লায়ার দিল। সাপ্লায়ার কি করে, একটা মাল ডেলিভারি করা, ডেলিভারি চালান, ইনভয়েস, প্যাকিং লিস্ট সহ, এবং একটা বিল অফ এক্সচেঞ্জ করে দেয়। বিল অফ এক্সচেঞ্জে লেখা থাকে, ওকে ড্রন করে হচ্ছে কোন একটা ব্যাংকে। ব্যাংকে এখন যে ড্র করলো সেও সিগনেচার করলো, যে মাল, যার কাছে মাল ডেলিভারি করলো সেও রিসিভ অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করার পরে ব্যাংক কি করলো, যে প্রোডাক্টটা সাপ্লাই দিল সে তার ব্যাংকে ডকুমেন্টটা প্লেস করলো। সেই ব্যাংক আবার যার কাছে সাপ্লাই করলো সেই ব্যাংকের কাছে পাঠালো। সেই ব্যাংক কি করলো, ওই যে এলসির যে টার্মস এন্ড ক্লজ আছে, কতদিন পর পেমেন্ট করতে হবে, সেই ক্লজ অনুসারে তারা ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করে দিল, পেমেন্ট গুলো করে দিল। তার মানে এখানে কিন্তু একটা লোকাল এলসির এগেনস্টে কিন্তু আমরা বিল অফ এক্সচেঞ্জ কিন্তু আমাদের সাবমিট করতে হয়। সো যারা প্র্যাকটিক্যালি কাজ করছেন দেখবেন যে এই এই ডকুমেন্ট গুলো সাবমিট করতে হয় আর কি। তার মানে এখানে তিনটা পার্টি থাকে, একটা হচ্ছে যে সাপ্লায়ার, আর একটা হচ্ছে যে পার্চেস করতেছে সে, আর আমরা কাকে, ওই যে যে হচ্ছে যার কাছে মালটা সাপ্লাই করলো তার ব্যাংক একটা পার্টি থাকে, সেই ব্যাংকে তারা অর্ডার করে যে আপনি ওই সাপ্লাই এগেনস্টে আমাকে পেমেন্ট করতে পারেন। যেমন হয়ে থাকে হচ্ছে এলসির ক্ষেত্রে, এলসি লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রে কি হয়, যে আমরা যখন বিদেশের সাথে কমিউনিকেশন করি বা প্রোডাক্ট গুলো কিনি, তখন বাংলাদেশে একটা কোম্পানি কাছে যখন মালটা আমরা ধরেন সেবার আমরা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট করলে কি হচ্ছে, আমি তো ক্রেডিটর, ও হচ্ছে আমার ডেটারও, তাকে তো আমি চিনি না। তখন কি করে, সে আমাকে একটা এলসি দেয়। এলসি দিলে যেহেতু আমি তাকে ডেটার্স আমি চিনি না, ওই ব্যাংক আমাকে ওই ডেটার্স এর এগেইনস্টে কিন্তু আমাকে অ্যাসুরেন্স দিচ্ছে যে ও যদি ডিফল্ট করে তাহলে আমি পেমেন্ট গুলো করবো। তার মানে কিন্তু পার্টি কিন্তু এখানে তিনটা জায়গা আছে। এলসির ক্ষেত্রে কিন্তু পার্টি একটা হচ্ছে বেনিফিশিয়ারি, একজন হচ্ছে যে ডেটর্স, আর একজন হচ্ছে ব্যাংক। সো ডেটর যদি কোনো কারণে ডিফল্ট হয়, প্রোডাক্ট ডেলিভারি করার এগেইনস্টে যদি টাকা পরিশোধ না করে, ব্যাংক কিন্তু এখানে গ্যারান্টি হিসেবে পালন করে। সো বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রেও অনুরূপ ভাবে, যখন ব্যাংক টু ব্যাংক নেগোসিয়েশন হচ্ছে, দুটো পার্টি সিগনেচার করে দিচ্ছে এবং ব্যাংকে বলে দিচ্ছে যে আমি এতদিন তারিখের পরে পেমেন্ট গুলো করব, তখন কিন্তু ব্যাংক, ওর যেহেতু একসেপ্টেন্স থাকে, ও তখন ব্যাংকের কাছ থেকে, ব্যাংকের থ্রু দিয়ে পেমেন্ট গুলো হয়ে আসে। সো আসেন এখন আমরা ইয়েতে চলে যাই। স্যার, জি, বলেন। এখানে বিল অফ এক্সচেঞ্জটা কি মানে যে মালটা মানে লোকালি ভাবে যে মালটা কিনতেছে সে দিবে, নাকি স্যার যে মালটা প্রোভাইড করতেছে অর্থাৎ সে দিবে? এটা প্রিপেয়ার বিল অফ করবে এক্সচেঞ্জ। হচ্ছে, প্রিপেয়ার করবে হচ্ছে যে মালটা প্রোভাইড করতেছে ক্রেডিটর, আর একসেপ্টেন্সটা দিবে হচ্ছে যার কাছে মালটা সেল করতেছে। সেফর আমার হামিম কোম্পানি, হামিম গ্রুপ। হামিম গ্রুপ হচ্ছে ধরেন এক্স ওয়াই জেড এর কাছ থেকে তার কি করলো, আউটার কার্টুন কিনবে। আউটার কার্টুন এসে হামিম গ্রুপ তো ধরেন যে ওয়ালমার্টের সাথে একটা ইয়ে পাইছে, একটা অর্ডার পাইছে, সে তো একটা মাস্টার এলসি পাইছে। মাস্টার এলসি সে ব্যাক টু ব্যাক এলসি দিয়েছে, ঠিক আছে। এখন এক্স ওয়াই জেড হচ্ছে হামিম গ্রুপকে যখন প্রোডাক্টটা সাপ্লাই করলো, সেপর আউটার কার্টুন, তার এগেনস্টে ভ্যালুর এগেনস্টে সে কি করলো, একটা বিল অফ এক্সচেঞ্জ তৈরি করলো প্রোডাক্টটা ডেলিভারি করার পরে। নেগোসিয়েবল একটা ইনস্ট্রুমেন্ট একটা বিল অফ এক্সচেঞ্জ তৈরি করলো। তখন কি হচ্ছে, মেকার হচ্ছে কিন্তু এক্স ওয়াই জেড, আর একসেপ্টার হচ্ছে কিন্তু এখানে হামিম গ্রুপ। হামিম গ্রুপ হচ্ছে আমার একসেপ্ট করলো, বিল অফ এক্সচেঞ্জ একসেপ্ট করলো করে আবার মেকারকে দিল। মেকার কি করলো, তার সমস্ত ডকুমেন্ট, সে যে মালটা মানে তাকে দিয়েছে, তার এগেইনস্টে কি ডেলিভারি চালান তাকে দিবে, তারপরে প্যাকিং লিস্ট দিবে, ইনভয়েস দিবে, এরপরে সার্টিফিকেট অরিজিন দিবে, ট্রাক রিসিপ্ট দিবে, এই সব কিছু আদার্স যে ডকুমেন্ট গুলো লাগে সেই ডকুমেন্ট সহ, বিল অফ এক্সচেঞ্জ এর একসেপ্টেন্স সহ সে তার ব্যাংকে সাবমিট করবে। সেই ব্যাংক কি করবে, হামিমের যে ব্যাংকে, যে যে ব্যাংকের মাধ্যমে দিয়ে এই নেগোসিয়েশন গুলো হচ্ছে, তার ব্যাংকে বলবে যে ঠিক আছে, এই যে মাল গেছে, এই ডকুমেন্ট তুমি আমাকে পেমেন্ট গুলো করো। তখন নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টের যে বিল অফ এক্সচেঞ্জের যে টার্মস থাকে, যদি এক সাইড থাকে তাহলে সাথে সাথে পেমেন্ট করে দেবে, যদি 30 ডেজ ডিফার্ড হয় তাহলে সে 30 ডেজ পরে পেমেন্ট গুলো করবে। এটা ডিপেন্ড করবে আমার বিল অফ এক্সচেঞ্জের টার্মস এর উপরে যে কবে পেমেন্ট করবে। সো ড্র এখানে মেক করবে হচ্ছে যে সাপ্লাই দিচ্ছে। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। তো আমরা এখন পড়বো হচ্ছে প্রভিজরি নোট। ডেফিনেশনে বলছে, a promissory note is an instrument in writing not being a
ব্যাংক নোট অর এ কারেন্সি নোট, এটা অবশ্যই টাকা কারেন্সি নোট না, বাট ব্যাংক নোট বলতে যে জানি আমরা 5 টাকা 10 টাকা যেটা আছে না ব্যাংক, বাংলাদেশ ব্যাংক যেটা করে, এটা অবশ্যই ব্যাংক নোট হবে না। একটা ইনস্ট্রুমেন্ট যেটা রাইটিং হবে কন্টিনিউ আনকন্ডিশনাল আন্ডারটেকিং, এটা কোনো কন্ডিশনাল হবে না। আনকন্ডিশনাল মানে একেবারে নিঃশর্ত ভাবে, মানে কোনো ইয়ে ছাড়া আন্ডারটেকিং দিবে যে যে তুমি যদি প্রোডাক্ট ডেলিভারি করো আমি পেমেন্ট করবো, কোনো ইয়ে নাই। সাইন বাই মেকার, আমি বললাম যে একদম যে মেক করবে তার সাইন থাকবে। টু পে অন ডিমান্ড, মানে ডিমান্ড হচ্ছে টু পে পেমেন্ট যখন আমি চাবো তখন, অর এ ফিক্সড অর ডিটারমাইন্ড ফিউচার টাইম। আমার এটা যদি অ্যাট সাইড আমি বললাম অ্যাট সাইডে হতে পারে যে সাথে সাথে, অথবা বলে দিবে যে আমি অমুক তারিখে পেমেন্ট করবো। সেটা একটা ফিক্সড অথবা প্রি ডিটারমাইন্ড হতে ফিউচার ডেট হতে পারে টাইম। এ সার্টেন সাম অফ মানি অনলি টু অর টু দ্য অর্ডার, একটা টাকা পরিশোধ করবে ওকে করবে, অথবা সে যাকে বলবে তাকে পরিশোধ করবে। অর হচ্ছে দ্য বিয়ার অফ দ্য ইনস্ট্রুমেন্ট, অথবা সেই ইনস্ট্রুমেন্টটা যে বেয়ারা করবে, যেহেতু এটা বেয়ারার চেক বা বেয়ারার ডকুমেন্ট যদি হয়ে থাকে, তাহলে এ যেটা হোল্ড করবে। সো নেগোসিয়েবল প্রমিজারি নোটটা কিন্তু হ্যান্ড টু হ্যান্ড, এটা 3 হাত 5 হাত 10 হাত যে কোনো জায়গায় দিতে পারে। আমি আপনাকে দিলাম, আপনি ওই ভ্যালুর এগেনস্টে আরেকজনকে দিলেন, সে কি করলো, সে আরেকজনকে দিল। তো মাঝখানে তো আমার 30 ডেজ টাইম পাচ্ছে ম্যাচুরিটি, বাট এই যে ট্রান্সফারটা হচ্ছে অবশ্যই ট্রান্সফারটা ম্যাচুরিটি ডেটের আগে সম্পন্ন হতে হবে। সো আজকে যদি আপনার 20 তারিখ হয়, আমি 30 ডেজ ধরলাম যে আপনার জুলাই 20 তারিখে যে পেমেন্টটা ম্যাচড হবে। সো আপনি এখন একটা প্রমিজরি নোট দিলেন আজকে। সো সে কি করলো, সে আবার কার কাছ থেকে প্রোডাক্ট কিনে সে প্রমিজরি নোটটা দিয়ে দিল, ভাই আমি এই, আপনি আমাকে 10,000 টাকার মাল দিচ্ছেন, আমার এই প্রমিজরি নোট আছে 10,000 টাকা, এটা আপনাকে আমি দিয়ে দিলাম, আপনি অমুক তারিখের টাকাটা নিয়ে নিন। সে আবার কাউকে দিয়ে দিতে পারবে, কিন্তু এই ট্রান্সফারটা অবশ্যই নেক্সট মান্থের 20 তারিখ আগে হতে হবে, প্রমিস মানে ম্যাচুরিটি ডেটের আগে। সো ম্যাচুরিটির পরে যে আর এটা মানে হবে না। তো সার্টেন যেটা ডেট থাকবে সেই ডেটে সে যে সে পেমেন্ট গুলো করে ফেলবে। ঠিক আছে, যেমন বলতেছে যে আই প্রমিস টু পে বি অর অর্ডার, অর্ডার টাকা হচ্ছে 1,000, আমি বলতেছি যে আমি সরাসরি বি কে পেমেন্ট করব, অথবা তার অর্ডারে যে যাকে বলবে তাকে আমি পেমেন্ট করবো। সো এখানে ইনস্ট্রাকশনস গুলো দেখেন। স্যার আরেকবার কি বলা যাবে একটু? কি প্রমিজরি নোটটা? জি স্যার। আচ্ছা, হচ্ছে প্রমিজরি নোটের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বা কন্ডিশন গুলো কি হবে, মানে একটা প্রমিজরি নোট হইতে গেলে কি কি কন্ডিশন হবে একটা ডেফিনেশনের মধ্যে দেখেন। প্রথম কথা হচ্ছে এটা একটা রিটেন হতে হবে, ইনস্ট্রুমেন্টটা অবশ্যই রিটেন হতে হবে, তাই না? যেখানে রিটেন না হলে তো আমি সিগনেচার দেবো কোথায়, একসেপ্ট করতে। জি ঠিক আছে, কিন্তু প্রমিজরি নোট কখনোই কিন্তু আমরা ব্যাংক নোটকে বা বাংলাদেশ ব্যাংকের যে ব্যাংক নোট, সেই ব্যাংক নোটটা কিন্তু আমরা প্রমিজরি নোট বলবো না, কারণ সেটা তো হচ্ছে আবার টাকা, ওটাকে বলবো না এখানে, যেটা বলছে ব্যাংক নোট। কন্টিনেন্ট কন্টিনেন্ট আনকন্ডিশনাল আন্ডারটেকিং, আনকন্ডিশনাল আন্ডারটেকিং মানে আমি শর্ত, মানে একদম নিঃশর্ত ভাবে আমি যেটা বলছি যে আমি আপনাকে 10,000 টাকা পান, আমি আপনাকে 10,000 টাকা পরিশোধ করবো, এখানে কোনো শর্ত নাই। ঠিক আছে, এই ডকুমেন্টটা প্রমিজরি নোট হতে গেলে এটা সাইন বাই দ্য মেকার। আমি দেখালাম না যে এখানে দেখেন প্রমিজরি নোট যেটা আমি এই যে এটা, এখানে মেকারের সিগনেচার আছে না, দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, তার মানে প্রমিজরি নোটে কি সাইন বাই দ্য মেকার, মানে মেকার সাইন করে দিবে। ঠিক আছে, তারপরে টু পে এ ডিমান্ড অর ফিক্সড অর ফিউচার ডেট টাইম, তার মানে সে সাইন করে বলবে যে আপনি এটা সাথে সাথে ব্যাংকে যেয়ে, বা আপনি আমাকে আমি আজকে টাকা দিয়ে দেবো বা কালকে দিয়ে দেবো। সে সাথে সাথে অন ডিমান্ড, সে যখন যাবে তখনই টাকা পরিশোধ করে দিতে পারে, অথবা ওখানে বলবে যে আমি 30 দিন পর আপনাকে টাকা পরিশোধ করবো, অথবা 15 দিন, একটা ডেট দিবে যে অত তারিখে আপনাকে আমি টাকাটা পরিশোধ করবো। তার মানে এখানে একটা ডেট থাকবে, মানে কমিটমেন্ট থাকবে যে আমি কত তারিখে টাকাটা পরিশোধ করবো। এটা কি অন ডিমান্ড, মানে চাহিদা মাত্র দিতে হবে, নাকি এটা ফিউচার একটা ডেট দিলাম, এবার আজকে 20 তারিখ, সামনে মাসে 20 তারিখে আমি ডেট দিলাম, এমন হতে পারে। তারপরে সার্টেন সাম অফ মানি, এখানে অবশ্যই একটা টাকার উল্লেখ থাকবে যে কত টাকা আমি পরিশোধ করবো, অর টু দ্য অর্ডার এ সার্টেন পার্সন অর টু দ্য বিয়ারার। সো প্রমিজরি নোট হতে পারে যে আমি, এটা আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে, তার মানে কি যে একটা টাকার অঙ্ক উল্লেখ থাকবে, আমার একটা টাইম থাকবে যে এটা আজকে কি পরিশোধ, এটা আনকন্ডিশনাল হতে হবে এবং এটা লিখিত হতে হবে। আর একটা বলতেছে যে আমি পেমেন্ট কাকে করব, সেই স্পেসিফিক মানে পার্সনটা স্পেসিফিকও হতে পারে, অথবা বিয়ারার হতে পারে। তো আমি তো লিখতেছি, যখন আমি চেক লিখি, যখন চেকে কি লিখে দিই,
মিস্টার রহিম অর বেয়ারার। তার মানে কি, রহিম গেলেও আমি পেমেন্ট করবো, বেয়ারার গেলেও, ওইটা যদি চেক অন্যজন নিয়ে যায় তারকে, তার মানে এটা সার্টেন পার্সনও থাকতে পারে, লেখা থাকতে পারে, অথবা এই ইনস্ট্রুমেন্টটা যে বেয়ার করবে, মানে যে তার যার কাছে থাকবে, হোল্ডার থাকবে, তাকে আমি পেমেন্টটা করবো। সো আমার এখানে ক্রাইটেরিয়া হচ্ছে যে এটা লিখিত হতে হবে, আনকন্ডিশনাল হতে হবে, এবং এটা যে তৈরি করবে তার সিগনেচার লাগবে, এবং সেখানে একটা টাইম থাকতে হবে, এবং এই পেমেন্টটা আমি ওই স্পেসিফিক পার্সনকে করতে পারি, অথবা এই ইনস্ট্রুমেন্টটা যে হোল্ড করবে তাকে আমি পেমেন্ট গুলো করবো। এই 5টা ক্রাইটেরিয়া মোটামুটি আমার একটা প্রমিজরি নোট হইতে গেলে 5টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। বোঝা গেছে আমি? জি স্যার, বুঝতে পারছি। সো এখানে বলছে যেমন আহ, মানে যে ড্র করলো সে সিগনেচার করবে, আই প্রমিস টু পে বি অর অর্ডার টাকা হবে। আমি বলে দিচ্ছি যে কন্ডিশনে, এই যে কন্ডিশনে এই জায়গাটায় আমি মেকার পেই কে বলতেছে, এখানে লিখে দিচ্ছে যে আই প্রমিস টু পে অমুক টাকা, হচ্ছে 1000 টাকা, আমি স্পেসিফিক বলে দিচ্ছি আমি 1000 টাকা পরিশোধ করবো, দিয়ে মেকার সিগনেচার করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রমিজারি। সো ইলাস্ট্রেশনে এক্সাম্পল দেখেন, এ সাইন ইনস্ট্রুমেন্ট ইন দ্য ফলোইং টার্মস, মানে আমি বললাম কি প্রমিজারি নোটে ডেফিনেটলি একটা সিগনেচার থাকবে মেকারের, তো এটা সাইন ইনস্ট্রুমেন্ট হতে হবে। এই টার্মস গুলো থাকতে পারে। টার্মস গুলো কি হতে পারে? আই প্রমিস টু পে বি অর অর্ডার টাকা 5, আমি বি কে প্রমিস করতেছি যে আমি টাকা পরিশোধ করব, অর অর্ডার, অথবা সে যাকে অর্ডার করবে তাকে আমি টাকাটা 500 টাকা পরিশোধ করবো, এক হতে পারে লেখা। আই অ্যাকনলেজ মাই সেলফ টু বি ইনডেপ্টেড অফ টাকা, ইনডেপ্টেড টু বি ইন টাকা 1000 টু বি পেড অন ডিমান্ড ফর ভ্যালু হচ্ছে রিসিভ। সো কোনো কিছু কনসিডারেশনে গেলে আমি যে টাকাটা পাবো, যে ভ্যালুটা তার কাছে পাবো, সে আমার তার কাছে একটা টাকা ধার করছি বা যে কোনো আমি পাই, রিসিভ করছি, সে আমার ক্রেডিটর, তাকে আমি 1000 টাকা আমি পরিশোধ করব, আমি অ্যাকনোলেজ করতেছি। ঠিক আছে, তাহলে এইটাও লেখা থাকবে, লেখা থাকতে পারে। সো আর একটা বলতেছে মিস্টার বি আই ইউ টাকা হচ্ছে 1000, আই ইউ হচ্ছে যে আই ও ইউ, মানে আমি ডিন করলাম, এটা হচ্ছে কিন্তু আপনার অফিসে খুব কিন্তু হয়, আই ইউ নিয়ে কিন্তু কিনে, যেমন আমার ইনস্ট্যান্টলি একটা 5000 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কেনার কথা ইনস্ট্যান্ট, তখন কি হয় আমাদের অফিসে দেখবেন অনেকে আই ইউ বলে, আপনি একটা আই ইউ নিয়ে নিন। সো আই হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্স, সে অ্যাডভান্স নিয়ে নিলাম। সো এখানে একটা ক্লজ বলতে, তাহলে এইটা কি হচ্ছে কোনো প্রমিজরি নোট হবে কিনা, সেটা হচ্ছে কিনা। আমি 1 আর 2 এর ক্ষেত্রে বলতেছি কি, আমি প্রমিস করতেছি, অ্যাকনোলেজ করতেছি এত টাকা, টু বি পেড অন ডিমান্ড বলতেছি, অর অর্ডার বলতেছি। তার মানে এ আর বি এর ক্ষেত্রে কিন্তু যে টার্মসটা এখানে দেয়া আছে যে প্রমিজরি নোটের, এখানে দেখেন, এখানে করে আমি এই যে লিখারে সাম এত টাকা, এই যে টার্মসটা বলতেছে আমি কি থাকবে, কি লেখা থাকবে সেটা, এটা কিন্তু এ আর বি মেলে। আর আপনি কোম্পানি থেকে কোনো কিছু কেনার জন্য হচ্ছে অ্যাডভান্স দিলেন, সো এইটা তো আর প্রমিজরি নোট হবে না, তাই না? সেই কথাটাই বলতে, সিটা অবশ্যই প্রমিজরি নোট হবে না। আর ডিতে বলতেছে আই প্রমিস টু পে বি টাকা হচ্ছে 500 অ্যান্ড অল আদার সাম হুইচ শ্যাল বি ডিউ টু হিম, আমি প্রমিস করতেছি যে বি কে অল আদার সাম, অল আদার সাম যখন আমি বলতেছি তখন কিন্তু আমার অ্যামাউন্টটা আনস্পেসিফাইড হয়ে যাচ্ছে। সো আমি যখন প্রমিজারি নোট তৈরি করব তখন কিন্তু আমার লাইবিলিটি কত হবে সেটা কিন্তু একদম স্পেসিফাইড হবে, যে এই টাকাটা বা এই চেকটা কত টাকা। আমি কিন্তু চেকে কিন্তু লিখতে পারি 500 টাকা অর 10,000 টাকা। সো এখানে অর বলে কোনো শব্দ নেই, আমাকে সামটা, মানে আমি কত টাকা তাকে পেমেন্ট করব সেটা প্রমিজারি নোটে আমাদের একদম স্পেসিফিক লেখা থাকবে, যে আমি এত টাকায় আমি তার কাছে দিন, আমার তাকে আমি প্রমিস করতেছি পেমেন্ট করার জন্য। সো অল অফ দা সাম যদি বলি এই টার্মস বলি, তাহলে কিন্তু আমার এটা প্রমিজরি নোটটা হবে না। উপরে দুটো ক্লজে কিন্তু তার স্পেসিফিক বলছে যে আমি 500 টাকা পেমেন্ট করবো বা 1000 টাকা পেমেন্ট করবো, তাকে পেমেন্ট করবো বা তার অর্ডারে পেমেন্ট করবো, এই কথাগুলো কিন্তু আমার বলে দিচ্ছে। তো এইখানে কিন্তু এডিশনাল কন্ডিশন দিয়ে দিয়েছে, সুতরাং এটাও কিন্তু প্রমিজরি নোট হবে না। ইতে বলছে আই প্রমিস টু পে বি টাকা 500 ফার্স্ট ডিডাক্টিং দেয়ার আউট অফ এনি অ্যামাউন্ট হুইচ মে বি হুইচ হি মে ও মি। সো এখানে বলতেছে যে আমি 500 টাকা তাকে পেমেন্ট করবো, আফটার ডিডাকশন হচ্ছে তার কাছে আমি যা পাই সেগুলো। তো এখানে কিন্তু আপনার অ্যামাউন্টটা আনস্পেসিফাইড হচ্ছে, আনসার্টেনিটি হচ্ছে,
যদি এরকম কোনো ক্লজ থাকে মানে কন্ডিশনাল থাকে যেটার কারণে হচ্ছে অ্যামাউন্টটা স্পেসিফাইড হবে না, তখন এটা প্রমিজরি নোটটা হবে না। সো এখানে আরো কিছু উদাহরণ আছে যেগুলো আপনারা পড়েন। তার মানে আমি বললাম কি, যদি যখন প্রমিজরি নোট হতে হলে আপনাকে একদম পেবল অ্যামাউন্টটা খুব স্পেসিফাইড হতে হবে, অর্ডার অথবা বেয়ারার হতে পারে, এবং এটা স্পেসিফিক টাইম হতে পারে। সো প্রমিজরি নোটে আমি 5টা ক্লজের কথা বলেছিলাম, যে রিটেন হবে, আনকন্ডিশনাল হবে, মার্কেটের সিগনেচার থাকবে, ফিক্সড টাইম থাকতে পারে অথবা একটা টাইম দিয়ে থাকতে পারে, সার্টেন পার্সন অথবা তার বেয়ারার হতে পারে। So এইগুলো যদি এই 5টা ক্রাইটেরিয়া ফুলফিল করে কোনো কন্ডিশনের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটা একটা প্রমিজরি নোট। যদি আমার এই স্যার একটু বলতাম স্যার। হ্যালো। জি বলেন প্লিজ। স্যার এটা কি শুধুমাত্র পার্সোনাল লেনদেনের জন্যই কি প্রমিসরি নোট তৈরি করা হয়, না বিজনেস পারপাসও ব্যবহার হয়? অবশ্যই মোস্টলি এটা বিজনেস পারপাসের জন্য তৈরি হয়। এটা প্রমিজরি নোট এগুলো বিজনেস পারপাসে হয়। বিল অফ এক্সচেঞ্জ, প্রমিজরি নোট, এটা ম্যাক্সিমাম বিল মানে বিজনেস পারপাসে কিন্তু এটা হচ্ছে। অর্থাৎ আপনার খাতে যদি পার্সোনাল বিজনেস দুটোই হয়ে থাকে, বাট মোস্টলি ইউজ হয় হচ্ছে বিজনেস পারপাসে। স্যার কোন ধরনের বিজনেস এগুলো ইউজ হয়? এটা আপনি ধরেন, যদি আমাদের দেশে প্রমিজরি নোটটা আমি খুবই কম দেখি। আমি বিল অফ এক্সচেঞ্জটা দেখছি, যেটা হচ্ছে আপনার গার্মেন্টস এ প্রচুর ইউজ হয় ব্যাক টু ব্যাক এলসির এগেনস্টে, কারণ আপনাকে বিয়ে দিতে হয়। অন্যান্য ক্ষেত্রে প্রমিজরি নোট কেউ যদি পার্সোনালি দেয়, যে প্রমিস করে যে আমি আপনাকে টাকা দেবো, এখানে যে কোনো বিজনেসই হতে পারে আমার ধারণা। স্যার বিজনেস ছাড়াও কি সাপোজ একজন কাছে ল্যান্ড আমি হ্যাঁ বিক্রি দিতে করবো? পারে, হ্যাঁ দিতে পারে, কারণ আপনি তো প্রমিজরি নোট আর বিল অফ এক্সচেঞ্জটা কিন্তু হচ্ছে গ্যারান্টি দিচ্ছেন না। ইয়েস। তো আপনি তার সাথে কোনো লেনদেন করলেন, 50,000 টাকা ধার দিলেন পার্সোনালি, সে আপনাকে একটা, আপনি তার কাছ থেকে একটা কি কাগজে লিখে নেন না? জি। যদি সাদা কাগজে লিখে নেন, ওটা কিন্তু লিগাল ভ্যালিডিটি অনেক কম থাকে। আপনি কি করেন, ওকে। আপনি এটা স্টাম্পে লিখে নেন না? ইয়েস যখন স্যার। আপনি স্টাম্পে লেখেন, তখন কিন্তু আপনার স্টাম্প অ্যাক্টের আন্ডারে কিন্তু এটা আপনার একটা লিগালি এনফোর্সেবল হয়ে যাচ্ছে। আর আপনি যদি এই প্রভিজরি নোটের আন্ডারে যদি এইটা নেন, তাহলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের আন্ডারে কিন্তু এটা পড়ে যাচ্ছে। সো আপনাকে আপনি সাপোজ একজনের কাছে আমি টাকা ধার নিচ্ছি স্যার বা দিচ্ছি, ওই ক্ষেত্রে আমি ধরেন প্রমোজরি নোট ইউজই করলাম না, সেই ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই, রাইট? না, সেক্ষেত্রে হচ্ছে যে সমস্যা হচ্ছে এক জায়গায়, যে আপনাকে এটা প্রমাণ করা, যে আপনি কিভাবে প্রমাণ করবেন যে টাকা ধার যদি আমি দিচ্ছেন। ওই টাকাটা না দেয় বা আমি যদি না দেই, সেই ক্ষেত্রে ওইটার যাতে লিগ্যাল একটা ডকুমেন্ট থাকে সেই জন্য আমরা এটা ডেফিনেটলি ইউজ হ্যাঁ। করবো, রাইট? ওকে। জি জি। এটা আচ্ছা, হচ্ছে যে বিজনেস বিল অফ এক্সচেঞ্জটা এটা কোন বিজনেসে বেশি ইউজ হয় এবং এটা কি পার্সোনালি ইউজ করা যায় কিনা? না, পার্সোনালি আমি ইউজ খুব কম দেখি, কারণ বিল অফ এক্সচেঞ্জ দেখবেন যে এর সাথে কিন্তু একটা ব্যাংক জড়িত, এবং প্রোডাক্ট প্রোডাক্ট ডেলিভারি বা কোনো একটা কনসিডারেশনের এগেনস্টে কিন্তু পেমেন্ট গুলো হচ্ছে। সো এটা বিল অফ এক্সচেঞ্জটা মোস্টলি কি পুরোটাই হচ্ছে আপনার বিজনেসের জন্য। বিজনেসে লাগে। কোন বিজনেসে আপনাকে তো বেশি লাগে? গ্যারান্টি দিচ্ছে, আপনি ডিসকাউন্টিং অথরিটি দিচ্ছে। সো আপনি, যেমন আমি বললাম কি, হামিমকে একটা ব্যক্তি মাল সাপ্লাই করলো ব্যাক টু ব্যাক এলসির এগেনস্টে, হ্যাঁ। সো সে যেহেতু প্রোডাক্টটা সাপ্লাই করছে, তার এগেনস্টে হামিম কি করতেছে, পেমেন্ট করবে। সো পেমেন্টটা হইতে পারে সে চেক দিয়ে দিতে পারে সরাসরি। সে বললো ভাই আমি চেক দিব না, যেহেতু ব্যাক টু ব্যাক এলসি কেন হয় এটা একটু বলি, কারণ এটা আপনাদের অনেকে গার্মেন্টস কাজ করতে পারেন। ব্যাক টু ব্যাক যেহেতু কাস্টমারের যখন ধরেন ওয়ালমার্ট ওয়ালমার্ট হামিমের কাছ থেকে ধরেন যে $10 লাখ একটা ইয়ে করলো, অর্ডার দিল, তো তার এগেনস্টে কিন্তু প্রথমে একটা অ্যাডভান্স দেয়, 10% বা 20% সে অ্যাডভান্স দিল। কারণ ওই অর্ডার এগেনস্টে প্রোডাক্ট তৈরি করতে গেলে তাকে তো অনেক কিছু কিনতে হয়। তাকে ফেব্রিক্স কিনতে হয়, তাকে এই লোকাল এই যে কার্টুনিং বা জিপার বলি বা বাটন বলি বা আউটার কার্টুন বলি, হাজারটা প্রোডাক্ট লাগে তাদের, তাই না? তো সেগুলো তাকে তো লোকালি কিনে তাকে তৈরি করতে হয়। তখন কি করে ওরা, একটা মাস্টার এলসি হলে মাস্টার এলসির এগেনস্টে হামিমের যেহেতু টাকা, ধরেন যে এই এলসির এগেনস্টে এত টাকা তার কাছে নেই, তখন কি করে মাস্টার এলসির এগেনস্টে তারা ব্যাক টু ব্যাক এলসি দেয়। যেহেতু মাস্টার এলসি যদি আমার 90 দিনে থাকে, তো তার এগেনস্টে কিনে সে ওই টাইম মিলায়, যে যখন মাস্টার এলসি টাকাটা পেয়ে যাচ্ছে, তখন এই মাস্টার এলসি থেকে ব্যাক টু ব্যাক যত এলসি দিল সব এলসি গুলো পেমেন্ট করে দিল। তাহলে কি হলো, তার হাতে যে ক্যাশ টাকাটা, সেই টাকাটা তার লাগলো না, তার ব্যাংকের থেকে লোন করা লাগলো না। সে ওই মাস্টার এলসিটাকে গ্যারান্টি হিসেবে দিয়ে তার এগেনস্টে সে লোকালকে সে গ্যারান্টিটা দিয়ে দিল। সো
বাই দিস টাইম কি কি হলো, সে যখন তাকে 90 দিনের একটা ডেট দিল, বাই দিস টাইম সে প্রোডাক্টটা তৈরি শিপমেন্ট করার সাথে সাথে কি হলো, সে যখন মালটা পেয়ে গেল, ওর সাথে সাথে টাকাটা পেমেন্ট করে দিল ব্যাংকে। ব্যাংক কি করলো, ওর টাকাটা পাওয়ার সাথে সাথে লোকালে যতগুলো সে এলসি দিয়েছিল ব্যাক টু ব্যাক এলসি, তাকে পেমেন্ট করলো। সো এই ক্ষেত্রে কিন্তু সবারই লাভ। একটা হচ্ছে যে হামিমেরও লাভ হচ্ছে, হামিমের হচ্ছে নিজের থেকে ক্যাশ টাকা লাগতেছে না, পকেট থেকে টাকা লাগছে না, ব্যাংকের থেকে লোন করা লাগতেছে না। সেকেন্ড কথা হচ্ছে লোকাল যে সাপ্লায়ার হলো, তার লাভটা হচ্ছে তার পেমেন্টটা সিকিউর হলো। কারণ জানে যেহেতু সে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে দিচ্ছে, বিল অফ এক্সচেঞ্জের মাধ্যমে ইয়েতে, তাহলে আমার পেমেন্টটা শিওর, কারণ সে আমাকে পেমেন্ট গুলো করবেই মালটা দিলে, কারণ এখানে ব্যাংকও গ্যারান্টি দিচ্ছে, তাই না? তো এগুলো অনেকগুলো ফ্যাক্টর কিন্তু এখানে কাজ করতেছে। বোঝা গেছে? তো এই ক্ষেত্রে কি চার্জ বেশি হয় না স্যার? হ্যাঁ, চার্জ তো যায়, ব্যাংক চার্জ যায়, যদি এলসির বাট মাধ্যমে দেখতে। নর্মালি যে এরকম এভাবে না করে যদি ধরেন এলসি একবারই করলো, মানে মাল্টিপল টাইম করবো, সেই ক্ষেত্রে চার্জ কি স্যার মাস্টার এগ্রিমেন্ট করলে ব্যাক টু ব্যাক এলসি করলে চার্জটা একটু বেশি হয় না নাকি? ব্যাক টু ব্যাক এলসি তো হচ্ছে লোকাল এলসি, আর ওকে। একটা হচ্ছে মাস্টার এলসিটা তো ফরেন এলসি। যে ইয়েস। উম, ধরেন যে হামিম পাচ্ছে হচ্ছে ওয়ালমার্টের থেকে, ওয়ালমার্ট বাইরে থেকে এলসি দিচ্ছে। আর ব্যাক টু ব্যাক হচ্ছে হামিম হচ্ছে সেপার, আমি মাল সাপ্লাই দিলাম, আমার একটা কোম্পানি আছে লোকাল, সেই কোম্পানিকে এলসি দিচ্ছে। তো এটা একটা লোকাল এলসি, এটা কিন্তু ফরেন এলসি না। আন্ডারস্ট্যান্ড। স্যার অনেক সময় তো স্যার বাইরে থেকে ফেব্রিক নিয়ে আসে, তো সেক্ষেত্রে স্যার ওইটা কি লোকাল হবে না স্যার, ফরেন এলসি তো হবে? ফরেন এলসি হবে, সেটা লোকাল হতে পারে, সে যদি ফেব্রিক্স বাইরে থেকে কিনে দেয় ফরেন এলসি হবে। আরেকটা কথা স্যার, প্রমিসারি নোট যদি ডিসঅনার হয় সেক্ষেত্রে সু সু করার ইয়ে আছে নাকি হ্যাঁ, আইনগত? অবশ্যই ইয়ে আছে, কারণ আমি প্রথমেই কিন্তু যখন যখন আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ডেফিনেশন পড়ছিলাম, বিয়ে লিখছিলাম, তখন ক্যাশ টেক্সটিসের মধ্যে পড়ছিলাম এটা সু করার রাইট থাকবে। চেকের ক্ষেত্রে সু করতে, আপনার ডিজনার করে আপনি সু করতে পারবেন, কারণ এটা তো লিগাল ডকুমেন্ট, এটা তো আইনের দ্বারা তৈরি, তাই না? 1881 সালে এটা আইনের দ্বারা তৈরি। এই যে আমরা চেক ডিজনার হলে কেন আমরা এই যে ডিজনার মামলা করি না, আপনারা প্রচুর শোনেন, অনেক দেখবেন অনেক সেলিব্রিটি জেলে চলে যাচ্ছে, কারণটা কি, এটা তো আইনের ভিত্তিতে হচ্ছে। তো তখন এই এই অ্যাক্টের আন্ডারে পড়ে যাচ্ছে। আবার অনেকে কি করে যে ওই আপনার স্টাম্পে লেখাপড়া করে না, ভাই আপনি আসেন আমরা স্টাম্পে লেখাপড়া করি, কারণটা কি, তখন আবার স্টাম্পের আন্ডারে কিন্তু এটা লিগালি এনফোর্সিবল হয়ে যাচ্ছে। আপনি একটা সাদা কাগজে লিখে ফেলতে পারেন, আপনার কাছে একদম 20,000 টাকা ধার নিল, আপনার সাদা কাগজে লিখি করে নিতে পারেন। সেটা যত না বেশি আপনার লিগালি এনফোর্সিবল, আপনি যদি একটা স্টাম্পে লেখাপড়া করেন সেটা এনফোর্সিবল বেশি হলো না, তখন কি হলো, স্টাম্প অ্যাক্টের আন্ডারে কিন্তু আপনাকে আপনার বিরুদ্ধে সু করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ইয়েতে যাই। 7:34 বেজে গেছে অলরেডি। তো রিকগনাইজ যে প্রমিজরি নোট অফ পার্টিস, তো আমরা বললাম যে তাহলে প্রমিজরি নোটের কয়টা পার্টি থাকবে। তো আর এখানে দেখেন, আপনি যদি প্রমিজরি নোট দেখেন যে একজন হচ্ছে মেকার হচ্ছে, আর একজন কাকে বলবে, যে প্রোডাক্টটা সাপ্লাই দিতে পেয়েই থাকছে। তার মানে আমার পার্টি থাকবে দুইটা, একটা হচ্ছে মেকার আর একটা হচ্ছে পেই, তাই না? So দেখেন, the promissory note, the parties are the maker of the promissory note, promisor, or the payee, or any other person who is entitled to receive the amount stated in the instrument. পেয়ী বলতে যে যার কাছে দিচ্ছে। আর যেহেতু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হইলে সেটা কি হচ্ছে, মেরিলি ট্রান্সফারেবল হচ্ছে, সে অন্য কাউকে দিয়ে দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে সে হতে পারে, অথবা সে যদি কাউকে দেয়, সেও এটার জন্য সে পেয়ী হিসেবে গণ্য হবে। ঠিক আছে? সো আইডেন্টিফাই দ্য এসেনশিয়াল requisites of a promissory note. These are মানে essential পার্ক রিকুইজিটসটা কি কি থাকবে। সো আমরা দেখতেছি যে প্রমিজরি নোটটা আমি পড়লাম যে রিটেন থাকতে হবে। ডেফিনেশনে পড়লাম, দ্য প্রমিজরি নোট মাস্ট কন্টেন অ্যান আন্ডারটেকিং টু পে, তার মানে সে আনকন্ডিশনাল পে করবে, পে করার কমিটমেন্ট করবে, যে আমি আন্ডারটেক করলাম যে আমি টাকাটা পরিশোধ করবো। তারপরে বললাম যে এটা মাস্ট বি আনকন্ডিশনাল, মানে শর্তবিহীন, যে আমি কোনো শর্ত না, আমি এত টাকা পাই আপনাকে আমি এত টাকায় দিয়ে দিব, আপনি আমার এত টাকা প্রোডাক্ট সাপ্লাই করছেন, এই প্রোডাক্ট সাপ্লাই রেজিস্ট্রে আমি এত টাকা দিই, কোনো কন্ডিশন দিতে পারবো না। আর এটা মাস্ট বি সাইন বাই দ্য মেকার। হ্যাঁ, মেকার, আর দ্য মেকারটা মাস্ট বি সার্টেন, যে কে তৈরি করতেছে, যে সাম পেবল মাস্ট বি সার্টেন, কত টাকা। আমরা যদি
ফ্লেক্সিবিলিটি থাকে, যদি কোনো কন্ডিশন থাকে, তাহলে সেটা প্রমিসরি নোট হবে না। The instrument must contain a promise to pay money or money only. So প্রমিসরি নোটের ক্ষেত্রে অনলি মাত্র টাকা পরিশোধের জন্য, অন্য কোনো প্রপার্টি বা পরিশোধ করার জন্য এটা প্রমিসরি নোট হবে না। and the pay must be certain. পে সার্টেন হচ্ছে যে সে অথবা তার যাকে দিবে, মানে বেয়ারার হলে বেয়ারার তাকে পরিশোধ করবে। সো এটাও কিন্তু আমার থাকবে অবশ্যই। সো অ্যাকোমোডেশন দেখেন, আমরা বিল অফ এক্সচেঞ্জটা পড়ি একটু। আপনাদের ক্লাস আছে পরে? জি স্যার। কয়টার সময় ক্লাস? স্যার 7:45। আচ্ছা, আমি কি বিল অফ এক্সচেঞ্জটা একটু স্যার পড়ে আজকে একটু কিন্তু থাক স্যার, একটু কিন্তু থাক আজকে। এ পর্যন্ত থাকবে? জি স্যার। আজকে পর্যন্ত কোনো ইয়ে আছে, মানে হাতে কোনো কোয়ারি আছে বা কোনো ক্লারিফিকেশনে কোনো ইয়ে আছে? আচ্ছা না স্যার। আচ্ছা, আপনারা যে একজন যে জিজ্ঞেস করছিল ইয়েটা, যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনাল অ্যাক্ট এর কথা কথা জিজ্ঞেস করছিলেন না একজন? আপনাদের মনে হয় একটা সিলেবাসে একটা ল আছে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনাল অ্যাক্ট 2000 হচ্ছে 1993, এটার কোনো ম্যানুয়াল পাচ্ছে না, তাই না? এই জন্য বলেছিল আর কি। জি স্যার, ও মনে হয় আজকে ক্লাসে নাই। হ্যাঁ, হ্যাঁ। সো এইটা ভাই দেখেন, আর্থিক প্রতিষ্ঠান আইন যে 1993, এটা কিন্তু আপনার রহিত হয়ে গেছে। এখানে বলে দিচ্ছে ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট 2003 এর দ্বারা রহিত করা হলো। তার মানে এটা ক্যান্সেল করে দিয়ে, হ্যাঁ, সাসপেন্ড করে দিয়ে তারা ফাইন্যান্সিয়াল কোম্পানি অ্যাক্ট 2003টা এখন বলবৎ আছে। সো আপনাদেরকে খুব সম্ভবত ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট 2023 যেটা আছে সেটা পড়তে হবে। সো আপনারা এই ব্যাপারে আপনার অফিসের সাথে যোগাযোগ করে, ঠিক আছে? ওকে, তাহলে দ্যাটস ফর টুডে। আর হচ্ছে আর একটা কথা, আমি রবিবার একটা ক্লাস নিতে চাচ্ছি। সামনের রবিবার একটা ক্লাস নিতে চাচ্ছি একটু, কারণ হচ্ছে আমি 10 দিনকার জন্য একটু দেশের বাইরে যাব অফিসিয়াল ট্যুরে। সো আপনাদেরকে একটু ইয়ে হবে, টাফ হয়ে যাবে, বাট আমার কাছে মনে হয় যে আপনারা এই রবিবারে ক্লাসটা পান। আমি 25 তারিখ স্যার থেকে কয়দিন? 10 তারিখ স্যার কয়টায়? সেম টাইম 6টায় হতে পারে, তারপরে তো একটু লেট করে যায় না, 7টার তার দিকে? 7টার পরে কি করা যায় কিনা, সাড়ে তাহলে 7টা? মাগরিবের নামাজের পরে হোক, নামাজের পরে যেন সাড়ে 7টা দেন। 7টা 15-তে। 7:30। ওকে স্যার। সাড়ে 7টা বা সাড়ে 7টার পরে সাতটাতে হতে পারে, 7:30 হতে পারে। ওকে স্যার, 7:30 দেন। তাহলে 7:30টার সময় আমি যোগাযোগ করে আপনাদের মেসেজ দিতে পারি, প্লিজ। হ্যাঁ, ও থ্যাংক ওকে ইউ। স্যার। থ্যাংক ইউ। ওকে।